diagram, what is two force member. So everything we know meanwhile. So that is our strength. We already know what is inside. So please have a look on the slide I'm showing to you initially. So and after that we'll come back to the discussion. As usual, you have to be ready with your calculator and everything, so that once we call you, so that you can show your answer or you can give your answer. So I'm also I'm at home, so I may not show you the take you to the board, but I'll try my best to write in the laptop if necessary. So let me share you the screen we discussed today. I will give this slide after today's class, hopefully. Can you see the slide I'm showing? Yes, sir. Okay. As you can see, this is a plane truss. So plane means there are many planes. So what is our discussion today will be the truss in the same plane, like XY plane, for example. And truss is a structure looking distinguished structures, usually made of steel. Truss normally made of steel. Sometimes you can see the truss can be made of wood also, any form, but generally or typically the truss is made of steel. So, what we can see is basically made of steel structure. So this is basically few figures of the truss. As you can see, mostly in the bridge, tunnel, and then some industrial building also having truss. Normally, typically where the span length requirement is quite high, এখানে আমাদের অনেক বড় স্প্যানের দরকার হয়, সেখানে নরমালি আমরা স্টিল স্ট্রাকচার বা ট্রাস ইউজ করি। এটা সুবিধা হচ্ছে এটা খুব লাইট ওয়েট মেম্বারগুলো, এবং মেম্বারগুলো এন্ড কানেকশনে থাকে, কখনো কোথাও কেউ কাউকে ক্রস করে না। জয়েন্টগুলো ফ্লেক্সিবল, নরমালি আমরা ওয়েল্ডিং করি অথবা বোল্টেড করি জয়েন্টগুলো, যেগুলো অ্যাজ এ হোল আসলে একটা হিঞ্জ জয়েন্টের মতো কাজ করে বা রোলার জয়েন্টের মতো কাজ করে। এবং যদি আমরা আরেকটু এগুলার দিকে একটু তাকাই, তাহলে আমরা দেখবো যে এই যে এক একটা ট্রাস মেম্বার বা পাশাপাশি তিনটা মেম্বার যদি আমরা একটু খেয়াল করি, দেখো এখানে যে ট্রাসটা আছে, দেখো এখানে যদি আমরা একটু খেয়াল করি, দেখো পাশাপাশি তিনটা মেম্বার এরকম, অথবা যদি এখানে খেয়াল করো পাশাপাশি যে মেম্বার গুলো আছে, পাশাপাশি মেম্বার গুলো আছে, এইখানেও আছে, তোমরা যদি খেয়াল করো এখানে, এখানেও আছে পাশাপাশি যে মেম্বার গুলো, এখানেও দেখা যাচ্ছে। এই যে মেম্বার গুলো আছে, পাশাপাশি সারাউন্ডিং তিনটা মেম্বার কমনলি কি ধরনের জিওমেট্রিক ফর্মটা তৈরি করেছে এখানে? ট্রায়াঙ্গেল। এক্স্যাক্টলি, দেখো ট্রায়াঙ্গেল তৈরি করেছে। আচ্ছা, এটাতে আমরা আবার পরবর্তীতে ফেরত আসবো যে কেন ট্রায়াঙ্গেল, অন্য কোনো জিওমেট্রি না নয় কেন। তাহলে আজকে আমরা যে জিনিসগুলো জানবো, ইন্ট্রোডাকশন, প্লেন ট্রাস, সাইড কনভেনশন অলরেডি আমরা উই হ্যাভ লার্নড, কোন ধরনের সাইড কি হয় এগুলো আমরা শিখে ফেলেছি। একটা জিনিস নতুন করে শিখবো আমরা আজকে, সেটা হচ্ছে নাম্বার 4, মেথড অফ জয়েন্টস। এগুলো হচ্ছে কিভাবে সলভ করা হয়, আর হচ্ছে মেথড অফ সেকশন। আজকে আমরা দেখি যদি মেথড অফ জয়েন্ট কভার করার সময় থাকে তাহলে আমরা করব, এবং এগুলোর কিছু এক্সাম্পলস আমরা করব, এবং কিছু এক্সারসাইজ প্রবলেম তোমাদের জন্য থাকবে। স্লাইডটা অনেক ইলাবোরেটলি তৈরি করা আছে, যেহেতু আমরা ফেস টু ফেস ক্লাস নিতে পারছি না এবার, সেহেতু অনেক ইলাবোরেট, একদম লাইন বাই লাইন তৈরি করার চেষ্টা করেছি। আমার মনে হয় যে তোমরা যদি এটা গো থ্রু করো, অনেকাংশেই অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। তা আমরা একটু আসি। এটাও একটা দেখতে পাচ্ছ রেল ব্রিজ অথবা রোড ব্রিজ যেটাই বলি। এখানে আমাদের এই যে ট্রাস গুলো আছে, এবং এখানে এই যে দেখো দেখা যাচ্ছে যে এখানে যে বোল্ট দিয়ে লাগানো আছে, এগুলো বোল্টেড জয়েন্ট, মেম্বার গুলো লেগেছে এই যে এইরকম
এরকম এরকম হয়তো মেম্বারগুলো আসছে, এসে এইখানে যখন এই হরিজন্টাল মেম্বারের সঙ্গে লেগেছে এরকম আমি একটা প্লেট দিয়ে জয়েন করেছি, এখানে হয়তো বোল্ট কানেকশন আছে অথবা এটাকে আমরা ওয়েল্ডিং করেছি। এই প্লেটটাকে আমরা বলি গাসেট প্লেট। এই যেটা গাসেট প্লেট, এই প্লেটটাকে আমরা বলি গাসেট প্লেট, এই যেটার মাধ্যমে মেম্বারগুলো আরেকটা মেম্বারের সাথে লাগানো থাকে, এটাকে আমরা গাসেট প্লেট। তো এখানে কি বলছে, ট্রাস ইজ এ কম্পোস্ট অফ slender members joined together at their end points। তাহলে কি, তাহলে মেম্বার গুলো হচ্ছে এন্ড কানেকশন, এখান থেকে আমরা এই জিনিসটা এস্টাবলিশ করব। এন্ড কানেকশন, এই দেখো টুগেদার এট দেয়ার এন্ড পয়েন্টস, তাহলে এটা একটা স্লেন্ডার মেম্বার। স্লেন্ডার মেম্বারের অর্থ কি বাংলায়? নলাকৃতি নাকি এরকম স্যার? হ্যাঁ, মানে শীর্ণ আর কি, হ্যাঁ মানে খুব বেশি ভারী না আর কি, পাতলা একটা মেম্বার স্লেন্ডার, হ্যাঁ যেটা লেন্থটাই বড়, ডায়ামিটার বা অন্য ডাইমেনশন গুলো ছোট, সেগুলোকে আমরা স্লেন্ডার মেম্বার। তাহলে এটা খুব হালকা একটা মেম্বার যেটা একসাথে জমা হয়ে একটা এন্ডে কানেকশন থাকে, তার মানে এন্ড কানেকশন থাকে। আর স্লেন্ডার মেম্বার হলে যেটা সুবিধা, তার সেলফ ওয়েটটা অনেক কম, হ্যাঁ সেলফ ওয়েট ইজ ইউজুয়ালি লো, হ্যাঁ স্মল। স্যার কথা কেটে কেটে আসছে স্যার। হ্যাঁ কথা বোঝা যাচ্ছে না? যাচ্ছে স্যার, অনেক প্রবলেম মেবি। আচ্ছা ঠিক আছে, না হলে আমাকে বলবে, আমি একটু স্লো যাবো আর কি, অসুবিধা নেই। তো যেটা এই স্লাইড থেকে বলার চেষ্টা করছি যে এ ট্রাস ইজ এ কম্পোস্ট অফ স্লেন্ডার মেম্বার। তো স্লেন্ডার মেম্বার মানে হচ্ছে দ্য মেম্বার হুইচ হ্যাজ এ সেলফ ওয়েট ইজ ইউজুয়ালি লো অর ভেরি স্মল, দে ইউজুয়ালি জয়েন্ট বাই ওয়েল্ড অর গাসেট প্লেট এন্ড কানেকশন। তাহলে একটা মেম্বার যদি আমরা বুঝতেই পারছি এখন, যদি এন্ড কানেকশনে থাকে এবং তার সেলফ ওয়েট যদি খুব কম হয় বা অথবা আমরা যদি জিরো ধরতে পারি, তাহলে সেই মেম্বারটা কিভাবে কোয়ালিফাই করবে? Like as two first members. Exactly, very good, nice. The member will act as 2/4 member. আচ্ছা, এখন একটু ওই শেপটা সম্বন্ধে বলি তোমাদের। এই যে বলছিলাম যে ট্রাসের তিনটা পাশাপাশি মেম্বার সবসময় ট্রায়াঙ্গেল ফর্ম করে থাকে, তাহলে সিম্পল ট্রাস ইজ কম্পোজড অফ ট্রায়াঙ্গেলস which will retain their shape even when removed from the support। তাহলে আমরা এটা একটু দেখি জিনিসটা আসলে কিরকম। দেখো এখানে আমরা একটা ল্যাটারাল ফোর্স দিয়েছি, মানে হরিজন্টাল ফোর্স দিয়েছি। তো এই জয়েন্ট গুলো যদি পিন জয়েন্ট হয়, এগুলো যদি পিন জয়েন্ট হয় তাহলে দেখো এরকম যদি ধাক্কা দেয় তাহলে পিন তো রোটেট করে, রোটেট করলে জিনিসটা শেপটা এরকম হয়ে যায়, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন যদি এখানে আমরা একটা ডায়াগোনাল দিয়ে দিতাম, মানে এটাকে যদি আমরা ট্রায়াঙ্গেল করতাম, দেখো খেয়াল করো, তো ট্রায়াঙ্গেল করলাম, এখন আমরা এখানে লোড দিলাম, তাহলে কি সে কি চেঞ্জ হবে তোমার কাছে মনে হচ্ছে? না স্যার। তাহলে এই যে আমরা ট্রায়াঙ্গেল করি, এই ট্রায়াঙ্গেল করার অর্থ হচ্ছে ট্রায়াঙ্গেল ইজ দ্য সিম্পল জিওমেট্রিক ফর্ম, হাউএভার দ্যাট ইজ দ্য স্ট্রংগেস্ট জিওমেট্রিক ফর্ম। দেখতে সিম্পল কিন্তু এটা হচ্ছে স্ট্রংগেস্ট। আর ট্রায়াঙ্গেলের সুবিধা হচ্ছে যে কোনো একটা বাহু এবং একটা অ্যাঙ্গেল যদি আমরা জানি তাহলে আমরা বাকি সবগুলো সলভ করতে পারি। তাহলে নট অনলি যে সে একটা সিম্পল জিওমেট্রিক ফর্ম, বাট অলসো দ্যাট ইজ দ্য স্ট্রংগেস্ট জিওমেট্রিক ফর্ম। হ্যাঁ, এই জন্য ট্রাসের তিনটা সারাউন্ডিং মেম্বার সবসময় 1 2 3, 1 2 3, এই সবগুলো মেম্বার সবসময় দেখবা ট্রায়াঙ্গেল ফর্ম করে থাকে। স্যার আপনার স্ক্রিনটা আমি কিছুক্ষণ পর পর দেখতে পাচ্ছি না, মানে সরে যাচ্ছে। পিন করে নে, পিন করে নে। পিন করা আছে, তারপরও গত ক্লাসে এরকম হয়েছিল। আমাদের তো সরতেছে না। শুধু সিম্পলটা দেখা যাচ্ছে আর কিছু দেখা যাচ্ছে না। না, এটা তো স্লাইড দেখাচ্ছে, এটা তো বোর্ড না। স্লাইডের কথাই বলতেছি স্যার, স্লাইডের কথাই বলতেছি। জুম আউট কর। হ্যাঁ, তুমি তোমার কোন একটা সেটিংসে একটু ঝামেলা হয়েছে কিনা দেখো। এই তোমরা বাকি সবাই দেখতে পাচ্ছ? এখন দেখা যাচ্ছে আমার স্যার, এখন দেখা যাচ্ছে। হুম, ঠিক আছে, একটু টেকনিক্যাল কোনো প্রবলেম থাকতে পারে একটু।
গত ক্লাসে এরকম হয়েছিল স্যার, কেন যে হয়? A truss is an articulated structure with hinge or ball or socket joint. তোমরা hinge joint এ থাকো, আর বাকিগুলো দরকার নেই। It is an assemblage of slender bars fastened together at their ends by smooth pins or ball and socket joints acting as hinge. Plain truss যেটাকে বলছি, তাহলে এখন ট্রাসের সাথে আমরা প্লেন যোগ করে দিয়েছি। এটা কিছুই না, a truss consisting of members which lie in a plane and are loaded in the same plane is called plain truss. যেগুলো আমরা ছবি দেখলাম, রুফ ট্রাস, ব্রিজ ট্রাস আমরা দেখেছি। বিশেষ করে রেল স্টেশনে যদি যাও তাহলে দেখবে যে রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম গুলো যে অনেক সময় টিন শেড হয়, তাহলে টিনের শেডটা যেটার উপরে থাকে সেগুলোকে আমরা রুফ ট্রাস বলি। ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং এ গেলে আমরা সেখানে রুফ ট্রাস দেখি। ব্রিজে তো আমরা দেখি নরমালি যে আমাদের রেল ব্রিজ বা রোড ব্রিজ, অনেক বড় বড় ব্রিজ যেগুলো আছে, যেমন এখন পদ্মা সেতু হচ্ছে, পদ্মা সেতুতেও কিন্তু ট্রাস ইউজ করা হয়েছে, স্টিলের ট্রাস ইউজ করা হয়েছে। আর আরেক ধরনের ট্রাস আছে যেটাকে আমরা বলি স্পেস ট্রাস। স্পেস ট্রাস ইজ অলসো ট্রাস মেড আপ অফ মেম্বার্স বাট নট লাইং ইন দ্য সেম প্লেন, মানে এক্স ওয়াই প্লেনে থাকবে না। আমরা যদি 3 ডাইমেনশন চিন্তা করি, এক্স ওয়াই জেড, তাহলে অনেকগুলো প্লেন আছে, তাই না? এক্স ওয়াই আছে, এক্স জেড আছে, ওয়াই জেড আছে, জেড এক্স আছে, এরকম যে প্লেন গুলো আছে, বিভিন্ন প্লেনের মধ্যে বিভিন্ন মেম্বার গুলো থাকবে একসাথে, মানে এটা একটা 3 ডাইমেনশনাল ট্রাসের মতো। যেমন ফর এক্সাম্পল ইলেকট্রিক পাওয়ার ট্রান্সমিশন টাওয়ার, আমরা দেখেছি বড় বড় ইলেকট্রিক লাইন গুলো যে যায়, তার জন্য যে টাওয়ার তৈরি করা হয় ট্রাসের মতোই দেখতে টাওয়ার গুলো, এই টাওয়ার গুলোকে আমরা নরমালি স্পেস ট্রাস বলে থাকি। যেমন আমরা ডান দিকের একটা ছবি যদি দেখি, এখানে হ্যাঁ, এখানে দেখো মেম্বার, অনেকগুলো মেম্বার আছে, বিভিন্ন প্লেনের মধ্যে আছে এটা, হ্যাঁ, এই ডান দিকে এগুলোকে আমরা বলি স্যার স্প্যান মানে কি স্যার? স্প্যান স্প্যান মানে হচ্ছে লম্বা, দৈর্ঘ্য আর কি, এই যে এই দৈর্ঘ্যটা আর কি, মানে এল, হ্যাঁ, বা এইখান থেকে যে এই দৈর্ঘ্যটা। স্যার স্যার বলা হয় না যে যে স্প্যান বসানো হয়েছে, স্যার এটা আসলে মানে কি বোঝায় যে স্প্যান স্থাপন করা হয়েছে? হ্যাঁ, ওই তো এই যে একটা বলা সাপোর্ট হচ্ছে টু আর কি। সাপোর্ট, হ্যাঁ, সাপোর্ট টু সাপোর্ট যে স্প্যানটা বসানো হয়, ধরো এখানে একটা সাপোর্ট আছে, এখানে একটা সাপোর্ট আছে, এই দুই সাপোর্টের মাঝখানে স্প্যান, এইটাকে বলে স্প্যান, এই জিনিসটা বসানো হয়। অনেকটা ধরো এরকম আর কি, এইখানে একটা সাপোর্ট ছিল, এইখানে একটা সাপোর্ট আছে, তখন এই স্প্যানটাকে বসিয়ে এই কানেক্ট করে দিলাম। আবার হয়তো এইখানে আরেকটা সাপোর্ট আছে, তখন আরেকটা স্প্যান এসে এইখানে লাগবে, হ্যাঁ, এটাকে আমরা স্প্যান লেন্থ বলি, মানে সাপোর্ট টু সাপোর্ট যে দূরত্বটা সেটাকে আমরা বলি স্প্যান লেন্থ। তাহলে এগুলো হচ্ছে প্লেন ট্রাস বা একই তলের মধ্যে আছে যেগুলো, সেগুলো। আর এগুলো হচ্ছে স্পেস ট্রাসের এক্সাম্পল। আমরা স্পেস ট্রাস আমরা সময় থাকলে আমরা কভার করব ক্লাসে। খালি খেয়াল রাখতে হবে যে প্লেন ট্রাসটা একই প্লেনে থাকে আর স্পেস ট্রাস গুলো বিভিন্ন প্লেনে থাকে আর কি। স্পেস ট্রাস নরমালি 3 ডাইমেনশনাল ভাবে সলভ করতে হয়। আর এগুলো হচ্ছে ট্রাসের বিভিন্ন ধরনের নাম, এগুলো আমরা পড়েও শেখার সুযোগ আছে আমাদের। আমরা জাস্ট একটু দেখে রাখছি যে কোনো ধরনের ফর্মে আসলে ট্রাসগুলো থাকতে পারে। এগুলো এক একটা জিওমেট্রিক শেপের কারণে এক একটার নাম এক এক রকম হয়। যেমন কতগুলোতে তুমি হয়তো দেখতে পাচ্ছ যে এখানে আমাদের ভার্টিক্যাল আছে, আবার হরিজন্টাল আছে, বা ডায়াগোনাল আছে, হ্যাঁ, সেগুলোকে আমরা এই যে রুফ ট্রাস যেগুলো বিভিন্ন নাম দেওয়া হয়েছে, এগুলো অনেকটা হচ্ছে তোমার এইটা আর এটা কিন্তু দেখতে একই রকম, খেয়াল করো, সরি, হ্যাঁ, লেফট এন্ড রাইট মানে প্রাট এবং হোরি ট্রাস একই রকমই দেখতে, খালি ডায়াগোনালটা ভিন্ন। এখানে ডায়াগোনালটা হচ্ছে উপর থেকে নিচের দিকে ইনক্লাইন্ড, হচ্ছে ডান দিকে ইনক্লাইন্ড, আর এটা হচ্ছে বাম দিকে ইনক্লাইন্ড মেম্বারগুলো শুরুতে। এইগুলো মানে কিছু কিছু পার্থক্য, এখানে যেমন কোনো ডায়াগোনাল, এখানে সবগুলোই ডায়াগোনাল, এটা ওয়ারেন ট্রাস নাম দেওয়া হয়েছে। এরকম বিভিন্ন নাম আছে, এই মুহূর্তের নাম খুবই ইম্পর্টেন্ট না, কিন্তু আমাদের কাছে যেটা ইম্পর্টেন্ট, আমরা দেখতে পাচ্ছি যে পাশাপাশি 3টা মেম্বার কিন্তু অলওয়েজ যে ধরনের ট্রাসই হোক না কেন ট্রায়াঙ্গেল ফর্ম করে আছে, হ্যাঁ, সবসময় এটা একটা বেসিক ফর্ম ট্রাসের, যে অবশ্যই সেটা ট্রায়াঙ্গেল ফর্ম করে থাকতে হবে। আর এইখানে আমাদের সাপোর্ট গুলো যেটা আমরা দেখছি যে আমাদের হিঞ্জ এবং রোলার সাপোর্ট আছে, এবং এই হিঞ্জ এবং রোলার সাপোর্ট থাকার অর্থ হচ্ছে যে এখানে আমাদের রোলারে কয়টা রিঅ্যাকশন, বাই দ্য ওয়ে? একটা One reaction, sir. একটা Vertical. একটা ওয়াই ভার্টিক্যাল। অ্যাক্সিস বরাবর, হ্যাঁ, ভার্টিক্যাল। আর হিঞ্জে যে দুইটা দুইটা এক্স অ্যাক্সিস একটা ওয়াই পিনে দুইটা। দুইটা, তার মানে টোটাল Vertical রিঅ্যাকশন horizontal। সংখ্যা 3টা।
টোটাল রিঅ্যাকশন সংখ্যা 3টা। এই 3টার মধ্যে আমরা লিমিটেড রেখেছি যেন আমরা এটাকে স্ট্যাটিক্যালি সলভ করতে পারি, কারণ আমাদের ইকুয়েশন অফ স্ট্যাটিক্স হচ্ছে 3টা, যার কারণে এটাকে আমরা ডিটারমিনেন্ট ট্রাসও বলে থাকি। তাহলে এখানে আমরা যে ট্রাসগুলো সম্বন্ধে আলাপ করব সেগুলো হচ্ছে সবই ডিটারমিনেন্ট ট্রাস। এগুলো আরেকটা এক্সাম্পল, ওই যে একটু আগে যে স্প্যানের কথা বলেছো, এই যে এটা হচ্ছে স্প্যান, এই যে এই সাপোর্ট থেকে এই সাপোর্ট পর্যন্ত একটা স্প্যান, এখানে দেখো আরেকটা স্প্যান লাগানোর অপেক্ষায় এই যে এই সাপোর্ট পর্যন্ত, তাহলে এটা হচ্ছে আরেকটা স্প্যান, এইগুলোকে স্প্যান লেন্থ। ঠিক আছে, বোঝা যাচ্ছে? আগে ভাবতাম তার সাপোর্ট গুলাকে জি, স্যার। স্প্যান বলতে। হ্যাঁ, বুঝিনি। আগে আগে মনে করতাম যে সাপোর্ট গুলাকে বোধহয় স্প্যান বলে। কি বলছো? না না না, সাপোর্ট টু সাপোর্ট যে দূরত্ব সেটাকে স্প্যান লেন্থ, এই এটাকে বলে স্প্যান লেন্থ। সাপোর্ট তো সাপোর্ট দিবে, ঠিক আছে? আর এই সাপোর্ট দুইটার মধ্যে দূরত্বটাকে আমরা বলি স্প্যান লেন্থ। জি হ্যাঁ, স্যার। আর এই স্প্যান লেন্থের মধ্যে যেটা বসে সেটাকে অনেক সময় আমরা বলি যে এততম স্প্যান বসালাম আর কি। মানে এটা আসলে আরেকটা নাম আছে, এটাকে আমরা গার্ডার বলি আর কি। লম্বা লম্বি যেগুলো সেগুলোকে আমরা গার্ডার বলি। ট্রাস যখন তোমরা আরো ডিটেল পড়বে তখন এগুলো সম্বন্ধে আরো বলা হবে বিভিন্ন সময় স্ট্রাকচারে কোনটাকে কি বলে। আচ্ছা, the basic element of plane truss is 3 members, normally bar, angles, tubes arranged to form a triangle. বারবার ঘুরে ঘুরে আমরা কিন্তু একটা কথা বলেছি যে এমন ভাবে এটা অ্যারেঞ্জ করা থাকবে যেটা ট্রায়াঙ্গেল থাকবে। To this basic triangle, 2 more members are added to locate a new joints and process continue to complete the truss. এগুলো আমরা যখন শিখবো তখন আর একটু ভালোভাবে আসবে। যেমন এই যে ক্লাস হতে হলে তাহলে 3টা মেম্বার থাকতে হবে কমপক্ষে। হ্যাঁ, কমপক্ষে 3টা মেম্বার এবং এগুলো ট্রায়াঙ্গেল ফর্ম করে থাকতে হবে। ঠিক আছে? তাহলে এই ট্রাসে সবসময় লোড বা জয়েন্ট বা এক্সটার্নাল প্রেসার যেটাই বলি সবসময় অ্যাপ্লাই করা হবে তার জয়েন্টে। ঠিক আছে? ট্রাস ইজ হেল্ড ইন পজিশন বাই সাপোর্ট, তাহলে সাপোর্ট লাগবে তার পজিশনে থাকার জন্য, এবং লোড যেগুলো অ্যাপ্লাই করা হবে সবগুলো জয়েন্টে অ্যাপ্লাই করা হবে। হ্যাঁ, জয়েন্টের বাইরে কোথাও কোনো লোড অ্যাপ্লাই করা হবে না। The free body diagram of a member shows that it is acted upon by 2 equal and opposite force. এই ইকুয়াল এন্ড অপোজিট কেন আসতেছে? আগেই বলেছি, এন কানেকশনে থাকে আর মেম্বারটা স্লেন্ডার হয়, তার সেলফ ওয়েটটাকে আমরা 0 ধরতে পারি, এইজন্য ট্রাসের মেম্বারকে আমরা সবসময় 2 ফোর্স মেম্বার বলি। তো 2 ফোর্স মেম্বার হইলে তো স্বাভাবিকভাবে মেম্বার কি করবে, আইদার টেনশনে থাকবে অথবা কম্প্রেশনে থাকবে, এবং সেটা সাবজেক্টেড টু পিওরলি অ্যাক্সিয়াল ফোর্স, মানে সেই হরিজন্টাল বার হইলে হরিজন্টাল দিকে থাকবে, ইনক্লাইন বার হইলে ইনক্লাইন দিকে থাকবে। হ্যাঁ, এরকম ভাবে থাকবে। এবং এখানে টেনশন মেম্বার, কম্প্রেশন মেম্বার আছে, সেগুলো আমরা যাচ্ছি না, সেগুলো অলরেডি আমরা বহুবার আলাপ করেছি। টেনশন মানে হচ্ছে বের হয়ে যাবে, আর কম্প্রেশন মানে হচ্ছে জয়েন্টের দিকে আসবে। সেগুলো আমরা বিভিন্ন সময় আমরা বিভিন্ন ক্লাসে থ্রি বডি ডায়াগ্রাম কি তাহলে আমরা শুধুমাত্র জয়েন্টে আঁকবো? আমরা 2 মেথডে করতে পারি, জয়েন্ট মেথড আর সেকশন মেথড। আজকে আমরা জয়েন্ট মেথডটা শিখবো, তারপরে আমরা সেকশন মেথডও শিখবো, দুইটাই শিখতে হবে। আচ্ছা, আগে থ্রি বডি ডায়াগ্রাম হচ্ছে আমরা মেম্বারকে ধরে ধরে করছি, তো এখন আজকে শুধু জয়েন্ট। না, দুই ভাবে করা যায়, তোমার কথা ঠিক আছে। তুমি যদি খেয়াল করো, আমরা নাম্বার 4 কন্টেন্ট নাম্বার 4 এ ছিল মেথড অফ জয়েন্ট, সেখানে অবশ্যই জয়েন্টের ফ্রি বডি এঁকে করব, আর আরেকটা ছিল আমাদের মেথড অফ সেকশন। হ্যাঁ, সেইখানে আমরা ফ্রেম ধরে করব। আমরা আজকে জয়েন্টেরটা শিখবো। এইগুলো অলরেডি আমরা শিখে ফেলছি, মানে নাথিং টু বি ওরিড অ্যাবাউট, জাস্ট এটা একটা ডিফারেন্ট ফর্ম অফ স্ট্রাকচার, সেজন্য আমরা আলাপ করছি। এবং এগুলো তোমরাই করবে, আমি যখন এক্সাম্পলে আসবো তখন তোমাদেরকে দিয়ে এগুলো করাবো, তোমরা নিজেরাই করবে, অসুবিধা নেই। আগে জয়েন্ট শিখবো, তারপরে আমরা সেকশনে যাবো আর কি। এগুলো আমরা স্কিপ করি, এগুলো দিয়ে সময় নষ্ট করার দরকার নেই, এগুলো তোমরা পরে নিতে পারবে, সমস্যা নেই। এগুলো এখানে দেয়া আছে কিভাবে স্ট্যাটিক্যালি ডিটারমিনেট প্লেন ট্রাসকে আমরা সলভ করি বা অ্যানালিসিস করি, যেগুলো আমরা অলরেডি বলে ফেলছি যে এটা আসলে বেসিক্যালি জয়েন্ট মেথডে করব, জয়েন্ট সলিউশন করে করব। আরেকটা আছে আমাদের সেকশন নিয়ে করা, তো সেই দুইটা জিনিস মেথড গুলো আমরা শিখবো বেসিক্যালি আর কি। আর এখানে যে
ল্যাঙ্গুয়েজ গুলো আছে, এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না, এগুলো তোমরা নিজেরাই পড়ে নিলে আমার মনে হয় বুঝে ফেলতে পারবে, সমস্যা নেই। এটা আমি জাস্ট নর্মালি ক্লাসে পড়ানোর সময় আমি এমনি মুখে বলে দিতাম, এখন যেহেতু আমরা ক্লাসে পড়াতে পারছি না, যেই জন্য আমি এখানে লিখে দিয়েছি। সেগুলো একটু লিখলে পড়লে তোমাদের বইটা হয়তো আর পড়তে হবে। আমরা মূলত এখন সলিউশনে আসি, যেটা আমাদের জন্য দরকার। তো সলিউশনের আমাদের দুইটা মেথড, একটা হচ্ছে মেথড অফ জয়েন্ট, আমরা বুঝতেই পারছো যে জয়েন্ট ধরে ধরে সলিউশন করা, আর একটা হচ্ছে মেথড অফ সেকশন, আর একটা হচ্ছে সেকশন নিয়ে। তোমরা তো ড্রয়িং এ সেকশন বোধহয় পড়ো নাই না, পড়েছো সেকশন না, শিখেছো? না স্যার। না স্যার, করিনি স্যার। ড্রয়িং স্যার। ক্লাসের সেকশনটা পড়ো না। এটা তো নরমালি ড্রয়িং ক্লাসে, জি না স্যার। ড্রয়িং ক্লাসের সেকশনটা আচ্ছা সেখানে এখানে আমরা পড়াবো, এটা আমাদের মতো করে আমরা যতটুকু পারি চেষ্টা করি। সাইন কনভেনশন এই মুহূর্তে দরকার নেই, জয়েন্টে ফ্রি বডি কিভাবে আঁকতে সেটাও তোমরা জানো। তো এখানে হচ্ছে আমাদের প্রথম যেটা করতে হবে, আমাদের সাপোর্ট রিঅ্যাকশন ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, আমরা এখন স্টেপে আসতেছি, প্রসিডিউরস। আমি একেবারে সংক্ষেপে বলবো, এগুলো তোমরা নোট নিবে, পরে তোমরা স্লাইড থেকে দেখে পড়ে নিবে। তো সাপোর্টের রিঅ্যাকশন কিভাবে বের করতে হয় সেগুলো আমরা অলরেডি শিখে ফেলেছি। উই নো হাউ টু ক্যালকুলেট দ্য রিঅ্যাকশন এট সাপোর্ট। তো সাপোর্টের রিঅ্যাকশন হচ্ছে এক্সটার্নাল ফোর্স, যেটা আমাদের শুরুতেই বের করতে হবে। এটা বের করার জন্য আমাদের ওই যে তিনটে ইকুয়েশন অফ স্ট্যাটিক্স আছে, মোমেন্ট আছে, সামেশন অফ এফএক্স আছে, সামেশন অফ এফওয়াই আছে। হ্যাঁ, এগুলো তো আমরা জানি কোথায় কোনটা অ্যাপ্লাই করতে হয়। নেক্সট হচ্ছে আমাদের জয়েন্ট মেথডে আমরা ফ্রি বডি ডায়াগ্রাম অফ এ জয়েন্ট, আমরা জয়েন্টের ফ্রি বডি ডায়াগ্রাম দিয়ে শুরু করব। এবং তোমরা অবশ্যই জানো যে একটা জয়েন্টে আমরা ম্যাক্সিমাম কয়টা আননোন সলভ করতে পারি বলো তো? তিনটা স্যার। দুইটা। দুইটা জয়েন্টে আমরা দুইটার বেশি পারবো না। দুইটা স্যার। দুইটা স্যার। এত তাড়াতাড়ি ভুলে গেলে হবে না, মেম্বারে তিনটা করতে আলাপ পারি। করে দিই। মেম্বারে তিনটা করতে পারি, জয়েন্টে আমরা দুইটার বেশি পারবো না, কারণ জয়েন্টে তো মুভমেন্ট নেওয়ার সুযোগ নাই। জয়েন্ট ইকুয়েশন হচ্ছে দুটো, একটা হচ্ছে সামেশন অফ fx0 আর একটা হচ্ছে সামেশন অফ FY0। fy0। देयर इज नो मोमेंट এট জয়েন্ট। তাহলে আমরা জয়েন্টের যখন ফ্রি বডি আঁকবো অবশ্যই মাথায় রাখতে হবে, একদম পরিষ্কার থাকতে হবে মাথা, যে জয়েন্টের ফ্রি বডি মানে হচ্ছে আমি দুইটার বেশি সলভ করতে পারবো। তাহলে আমাদের জয়েন্ট মেথড হচ্ছে টি ইলাবোরেটিভ। আমরা প্রথমে জয়েন্ট সিলেকশন করতে হবে, কোন জয়েন্টে আঁকবো। তো জয়েন্ট সিলেকশন আগের মতোই, আগে আমরা কি বলেছি বলো তো, কোন জয়েন্টে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকা যায়, কি কি ক্রাইটেরিয়া আছে জয়েন্টে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে গিয়ে? যেখানে একটা নোন ফোর্স থাকে। এক্স্যাক্টলি, ভেরি গুড। একটা নোন ফোর্স থাকবে এবং আননোন সংখ্যা 2 এর বেশি হবে না। আর যদি বেশি হয় তাহলে কি করতে হবে, আরেকটা জয়েন্ট থেকে সলভ করে এসে তারপর ওই জয়েন্টটাকে সলভ করতে হবে। ঠিক আছে, এগুলো আমরা আগে দেখেছি তাই না, এগুলো আমরা আগে করেছি, আমি শিওর তোমাদের মনে আছে, করলে একটু মনে থাকবে। তাহলে আমরা এই ট্রাস্টটা কালকে আমরা গত ক্লাসে আমরা সেকশন বি এর সাথে সলভ করেছি, তাহলে আজকে আমরা এইটাতে থাকতে যাচ্ছি না, আজকে তোমাদের সাথে আমি আরেকটা ট্রাস্ট সলভ করতে চাই, এটা তোমরা পরে করবে। ঠিক আছে, এখানে আমি একদম লাইন বাই লাইন করে দিয়েছি, একদম ক্যালকুলেশন সহ এখানে করা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। এগুলো আগে তোমরা সলভ করবে, তারপরে তোমরা এগুলো দেখবে, এই সলিউশন গুলো দেখবে, আগে সলিউশন গুলো দেখবেন, এখানে একদম লাইন বাই লাইন সলিউশন আমি করে দিয়েছি। আচ্ছা, এখন আমরা আজকে এটা, ঠিক আছে, তোমাদের ক্লাসে একটু আরেকটু কমপ্লিকেটেড যেটা, এটা নিয়ে আমরা শুরু করলাম। তাহলে এটা তোমরা একটু নিজেরা যদি একটু করো, ঠিক আছে। এটা এখন আমরা নিজেরা সলভ করব, এটা উইল ট্রাই টু সলভ ইট। আমরা এটা সলভ করব নিজেরা, এবং কিভাবে করব সেটা আমরা চিন্তা করি, এটাকে কিভাবে করা যায়। আর প্রথমেই যেটা আমরা বলেছি, স্টেপ 1 হচ্ছে টু ক্যালকুলেট দ্য রিঅ্যাকশন এট সাপোর্ট। তাহলে এখানে কি কি সাপোর্ট আছে বলো? সাপোর্ট আছে 2 পয়েন্ট, একটা সি পয়েন্ট, একটা ই পয়েন্ট। রোলার আর কি, একটা রোলার আর রোলার আর হচ্ছে হিট। তাহলে এখানে যদি এখন আমরা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি, তাহলে এখানে কয়টা রিঅ্যাকশন হবে? দুটো, তাই তো? তাহলে এদিকে একটা হবে, ঠিক আছে, ধরলাম CX, আর একটা ধরলাম CY, আর এখানে
ইউআই হ্যাঁ, UI ঠিক আছে, তাহলে এখন আগে সাপোর্টের রিঅ্যাকশন বের করো, আমরা আগে তোমাদের কাছ থেকে সাপোর্টের রিঅ্যাকশন এরিয়া নিব, কোনটার ভ্যালু কত আসছে। তাহলে তোমাদের জন্য সময় হচ্ছে, এটার জন্য সময় হচ্ছে 2 থেকে 3 মিনিট। আমিন তুমি কি আছো ক্লাসে? আমিন তুমি আছো? তোমরা কিন্তু করতে থাকো, 2 থেকে 3 মিনিট সময়, আমি তারপরে তোমাদের স্যার থেকে আমি তো feedback কিছু নিব। দেখতে পাচ্ছি না স্যার, আমি কি করবো? তুমি দেখতে পাচ্ছ না? সেটা তো আমিও বুঝতে পারছি না কেন দেখতে পাচ্ছ না। স্লাইড তো দেখতে পারো না। তুমি একটু ওই যে জুম আউট করো, জুম আউট করো। জুম আউট করাই আছে, এখন এখন আসছে স্যার। ওকে একটু হেল্প করো, একটু সময় নাও, মনে হয় নেটের এর কারণে একটু সময় নাও। না স্যার, নেটের কোনো সমস্যা নাই স্যার, বেশিরভাগ সময় থাকতেছে না, অল্প কিছু সময় থেকে আবার চলে আর যাচ্ছে। একটা পিন করে দে, তাইলে থাকবে। পিন করাই আছে। প্রেজেন্টেশনটা প্রিন্ট কর, কিন্তু স্যারের পেজ না, প্রেজেন্টেশনটা। প্রেজেন্টেশনই পিন করছি। তাইলে লড়াই কেমনে? সেটাই তো কথা। দেখো আমার মনে হয় এটা সলভ হয়ে যাবে, তুমি একটু কুইকলি আঁকার চেষ্টা করো, তুমি নিজে এঁকে নাও, এটা স্লাইডের চাইতে বেটার হচ্ছে তুমি তোমার খাতায় এঁকে নাও। আর আমি এই আজকে ক্লাস শেষ হলে স্লাইডটা আগে দিয়ে দিব, তাহলে তোমাদের কাছে স্লাইডটা থাকলে আর একটু বেটার হবে। একটু করো হ্যাঁ নিজেরা, আমি জাস্ট 2 মিনিট পরে আমি কিন্তু রোল কল করব তোমাদের, এই তখন আমাকে বলতে হবে কোনটা কত পেয়েছো। ফান্ড এরিয়া আসছে কত, ভ্যালু আসছে কত, ইউআই এর ভ্যালু ওইটা বললাম না, খবর 50 37.5 মনে হয়। ইউআই 50 কত আসছে? 50 তোর কত? 37.5 ধরো ইউআই 50 আসছে। সে কত আসছে সে ভাই? ধরো মোমেন্ট দিয়ে করছস না ইউআই? হ্যাঁ হ্যাঁ মোমেন্ট দিয়ে করছি, মোমেন্ট সি পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিছি। ইউআই কত আসবে? 50 কি? হ্যাঁ 50। আর সিওয়াই? হ্যাঁ 50 ঠিক আছে। আদাব স্যার, আমি আছি স্যার, আমার ভালো মাইক্রোফোনে আছি, একটু আপনাদের সমস্যা ছিল, অবস্থা ব্যাপারে মোবাইল দিয়ে ঢুকলাম এখন। ভালো আছি। সে ভাই তার কত আসছে? 35 আসছে নাকি? -35 35 না সিওয়াই? হ্যাঁ হ্যাঁ হসপিটালে সিএক্স 0 না? 60 হ্যাঁ স্যার মানগুলো বের করছি। পরশুদিন হ্যাঁ মানগুলো বলো, তোমরা বলো। না 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 ওই ডেল্টাতে আমাদের ভ্যালু কে বের করতে পেরেছো? যে বের করতে পেরেছো একটু দেখাও। সিওয়াই কত, সিওয়াই কত আসছে? -35 -35 -35 অনেকটা যাচ্ছে আর কি, এখনো পুরোপুরি ভালো হয় নাই, মোটামুটি আমি অনেকটা তারপর বেটার আছি। কালকে আবার ব্লাড টেস্ট করছি, আরেক কথা মোটামুটি অ্যানোমালি নাই এখন আর কি। এখন ডাক্তার বলতেছে আপনি 14 দিন গেলে টেস্ট করায় ফেলতে পারবেন। মোমেন্টের ইকুয়েশনটা বলতো কেউ? ওর বহুত একটু অসুস্থ হয়ে গেছে। ইউআইটা কত আসছে? তোমরা ভালো থাকো, ইউআই ইনটু 4 না? আর সাবধানে থাকো। হ্যাঁ হ্যাঁ 50 আসছে 50 4 টাকা দেয় না?
কিলো নিউটন আর কি, very অবাক হয়ে গেছি। না না 50 কিলো নিউটন। কিলো নিউটন 35 কিলো নিউটন। কিলো নিউটন বলতেছে। ইউআই ইনটু 3 হবে না? 35 না? হ্যাঁ তো হবে। কত ইয়া 50 কেমনে ওইটা 4 না, 50 লাইন অফ অ্যাকশন থেকে 4 মিটার দূরে না? কেন না? না 3 মিটার। না না আরে ইউআই তো 3 উপরে মিটার। উঠছে, উপরে উঠছে, ওটা লাইন অফ অ্যাকশন থেকে 3 মিটার দূরে। ডিস্টেন্স হরিজন্টাল নেওয়া লাগবে। ডিস্টেন্স না ইউআই থেকে ইউআই ডিস্টেন্স 3 থেকে ই ডিস্টেন্স বের কর, কত আছে? ইউআই কত 35 না? সে -35 আছে তো। ইউআই আমরা ইউআই তে 37.5 আছে। সিআই ডিরেকশন নিচের দিকে হবে। হ্যাঁ নিচের দিকে হ্যাঁ হবে। নিচের দিকে হবে, নিচের দিকে। হ্যাঁ ঠিক আছে। আর কি এক্স বাই কি এক্স কেন? আচ্ছা ইউআই এর ভ্যালুটা কত? X00 ইউআই পজিটিভ ধরে নিয়ে 50 ইউআই এর ভ্যালুটা কত এসেছে একজন বলো দেখি। 35 34 স্যার। ইউআই -35 তোমাদের 37.5। আচ্ছা মিলছে না কেন? এক একজনের তো এক এক রকম হচ্ছে। আবার একজন বলছে 30। ডাইরেকশন কোন দিকে এসেছে? ডাইরেকশন কোন দিকে এসেছে? নিচের দিকে স্যার। পজিটিভ নিচের দিকে। আচ্ছা এন্ড ক্লকওয়াইজ। ক্লক স্যার 35 স্যার। স্যার সবাই হচ্ছে 35। আচ্ছা একটু আগে আমাকে একটু বলো দেখি তোমরা ডাইরেকশন নিচের দিকে কেন? ডাইরেকশন নিচের দিকে কেন হলো? স্যার এটা মাইনাস, কিন্তু স্যার আমরা এটাকে পজিটিভ ধরে করে দিয়েছি স্যার, কিন্তু আমরা এটা মাইনাস। গতকাল সারাদিন আর যোগাযোগ করতে পারি না। কিন্তু এটা উপরের কি দিকে পজিটিভ ধরছিলাম কিন্তু মাইনাসটা মাইনাস, তাই হলো অ্যাঙ্গেলটা মানে নিচের দিকে। জি আচ্ছা, স্যার। তোমরা মোমেন্ট কি ঠিক ধরেছো? মোমেন্ট কি ঠিক ধরেছো? এটা কি নিচে আসা উচিত? মানে উপর লোড গুলো তো উপর আমি থেকে তো চাপানো। বলছি মনে করি ইউআইও যদি নিচের দিকে আসে তাহলে তো আমার মনে হচ্ছে এটা একটু আনস্টেবল হয়ে যাবে। একজন একটু ক্যালকুলেশন দেখাও দেখি। সবাই কি মাইনাস আসছে? ইউআই লাইন অফ অ্যাকশনের দূরত্ব কত নিব? সরি স্যার ইউআই তো স্যার উপরে কোশ্চেন করলে একটু দিকে স্যার, ইউআই উপরের দিকে। একজন কোশ্চেন করো একজন। হ্যাঁ বলো, যে কোনো একজন কোশ্চেন করো কি করছিলে? আমার পজিটিভ 34 আসছে স্যার। স্যার উপরের দিকে 30 আসছে। ইউআই একজনের উপরের দিকে 30 আসছে। একজন মনে হয় উপরের দিকে 37.5 থেকে এর ডিসটেন্স, এটা কে কোশ্চেন করেছিল একটু বলো তো? ডিসটেন্স নিয়ে কার প্রবলেম মোমেন্টে? স্যার আমার ইউআই এর লাইন অফ অ্যাকশনের দূরত্ব কত? কোনটা সি থেকে ই? ইউআই হ্যাঁ। তো সি থেকে ই এর কি আমাদের যখন আমরা মোমেন্ট নিব আমাদের কোন ডিসটেন্সটা নিতে হয়? লাইন অফ অ্যাকশন থেকে দূরত্বটা। পারপেন্ডিকুলার। তাহলে কত হয়? লেখাই আছে। ভালো করে খেয়াল করো, ভালো করে খেয়াল করো সি থেকে ই এর ডিসটেন্স কত এখানে? কোনটা নিতে হবে? 4 মানে আমাদের ইতে কি কোনো হরাইজন্টাল ফোর্স আছে? ইতে ফোর্স কয়টা? আমার একটাই তো, ইওয়াই একটা। তাহলে ইওয়াইটা কোন দিকে কাজ করছে? উপরের দিকে। আমরা ধরলাম যে উপরের দিকে। তাহলে ওর লাইন অফ অ্যাকশন Clockwise। সি থেকে কত ডিসটেন্সে আছে? লাইন অফ অ্যাকশনটা 3 না স্যার? 3। হ্যাঁ 3 মিটার। 6 কে বললা? 6 কোথায় দেখলাম এখানে? 6 তো নাই। 6 তো হচ্ছে গিয়ে ওই যে 5 কিলো নিউটন ফোর্সের ডিসটেন্স। ভালো করে খেয়াল করো, ছবি কিন্তু ভালো মতো অ্যানালাইজ করো, নাহলে কিন্তু ভুল করবা। 3 হবে স্যার। 3 হবে 3। স্যার 34 এ আসে স্যার। ও ইয়ে আমি আছো? সরি স্যার আমি ছিলাম স্যার, আমার মাইক্রোফোন স্যার কাজ করছিল না, আপনার কথা শুনছিলাম কিন্তু আমি রেসপন্স করতে পারছি ও না। আচ্ছা সরি স্যার, তোমার জ্যোতি ম্যাডাম ফোন দিয়েছিল তো আমি একটু কথা বলছি। না স্যার সমস্যা নেই স্যার, আমি আছি। এমনি ইয়েগুলো কি বের করতে পারছে ওরা? স্যার মিলছে না ওদের মান, এক একজনের এক একটা আসছে। তোমরা ম্যাচ হয়েছে কারোর সাথে কারোটা? স্যার আমরা পারছি স্যার, মানগুলো শুনবেন। স্যার ইউআই স্যার উপরের দিকে 50 কিলো নিউটন আসছে। শোনো 1 বাই 1 তুমি আগে বলো। হ্যাঁ। একজন বলো, রোল নাম্বার বলো, আমি একটু শুনি। রোল নাম্বার বলো। 36 রোল। ইউআই ইকুয়াল টু স্যার হ্যাঁ না এক মিনিট কত রোল? 1926। হ্যাঁ ঠিক আছে, ওই আমি একটু নোট দিই। তুমি বলো কি ইকুয়েশন বলো। শোনো ইকুয়েশন বলো আগে, ভ্যালু দরকার নেই আমার, ইকুয়েশন বলো। কোথায় মোমেন্ট নিয়েছো? সি বিন্দুতে মোমেন্টাম একজন যে কথা বলছো, যে রোল বললা সেই কথা বলো শুধু। হ্যাঁ একজন করে কথা বলো। সি বিন্দুতে মোমেন্টাম ইকুয়েশন হচ্ছে 3 ইনটু ইউআই আগে ফোর্স লিখবে সব সময়। ইউআই ইনটু 3
তারপর হ্যাঁ, তারপর হচ্ছে -5 × 6, 5 × 6, তারপর হচ্ছে -10 × 12, 10 × 12 ইকুয়াল টু হ্যাঁ ইকুয়াল টু 0 এটা। 0। আচ্ছা এইবার থ্যাংক ইউ। এবার আমরা শুনি এই এই যে ইকুয়েশনটা ও বলেছে এর বাইরে কেউ কোন ইকুয়েশন পেয়েছো মোমেন্টের সি তে? না স্যার আমার মোমেন্ট নিয়েছো এর চেয়ে ডিফারেন্ট ইকুয়েশন পেয়েছো কিনা, নাকি এটাই পেয়েছো? এটাই পেয়েছি স্যার। কেউ যদি ডিফারেন্ট ইকুয়েশন পেয়ে থাকো সে একটু ভয়েস রেজ করো যে স্যার আমি আসলে এরকম পাইনি, আমি অন্যরকম পেয়েছি। স্যার আমি -EY × 3 আসছে আমার ইকুয়েশনে। -UY × 3 এসেছে। তুমি কি ক্লকওয়াইজ পজিটিভ ধরেছো নাকি অ্যান্টি ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ পজিটিভ ধরলে তো এটা তো ক্লকওয়াইজ। দেখো এই যে এটা লাইন অফ অ্যাকশনটা উপরের দিকে, তুমি এটাকে উপরে নাও, এরকম টানো, এরকম টানলে তো তোমার ইউআই তো এইদিকে, হ্যাঁ ইউআই। তাই এটা তো সিকে কেন্দ্র করে তো ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ আবার হোয়ারেস দেখো 5 কিলোনিউটন কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত দিকে, না এরকম ভাবে। এই কোয়েশনটা ঠিক আছে, আমার কাছে মনে হচ্ছে কোয়েশন ঠিক আছে। তোমরা যদি এর চেয়ে ডিফারেন্ট কোন কোয়েশন কেউ পেয়ে থাকো প্লিজ ডিসকাস। আচ্ছা যদি ঠিক হয়ে থাকে তাহলে এটার মান কত আসছে? 34 স্যার। 50 স্যার, ইউএস 50। 50 এখানে কিন্তু আমি মান বের করে রেখেছি, দেখো খেয়াল করো। হ্যাঁ তাহলে আমরা এইদিকে চলে যাই, আমরা ওইদিকে থাকবো না, সলিউশন দেখবো না, আগেই বলেছি আমরা নিজেরা করবো। তাহলে এটার মান আসছে 50, সেটা কি ঠিক আছে? জি স্যার, জি স্যার। পজিটিভ আসছে স্যার, +50। হ্যাঁ তাহলে বাকিগুলা কত আসছে বলো? সিএক্স কত আসছে, সিওয়াই কত আসছে? স্যার CY -35। 50 কিলোনিউটন। -35 স্যার। আর সিওয়াই এর মান আসছে মাইনাস, না ওটা বুঝাই যাচ্ছে। আমরা উপরে ধরছিলাম, এটা আসলে উপরে হবে না, নিচে হবে -35 কিলো নিউটন। হ্যাঁ ইউনিট লিখবে কিন্তু। আর সিএক্স এর মান 0। গুড, ভেরি গুড, নাইস, থ্যাংক ইউ। আচ্ছা স্যার এইবার এখানে তো স্যার মানে রোলার জয়েন্ট দিলেই স্যার মানে হয়ে যেত, যেহেতু এখানে স্যার মানে CX এখানে 0 আসছে, রোলার জয়েন্ট দিলে তো হয়ে যেত। রোলার জয়েন্ট দিলে অনেক সময় স্টেবিলিটি পয়েন্ট অফ ভিউ, কোন সময় তোমার এই লোডিং প্যাটার্ন নিচে সব সময় থাকবে এমন কোনো কথা নেই। কোন সময় যদি একটা হরিজন্টাল লোড আসে তখন এই স্ট্রাকচারে তো কোন সময় হরিজন্টাল লোড আসতে পারে, বললাম আর কি। হ্যাঁ না ঠিক আছে, তোমার পয়েন্ট ঠিক আছে। অথবা ইনক্লাইন্ড লোড থাকলে তখন ওকে ফাইন, এটা একটু সিম্পল করার জন্য দেওয়া হয়েছে আর কি, নাথিং এলস। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এটুকু বুঝে ফেললাম। এখন বলো আমরা কোন জয়েন্ট নিয়ে শুরু করব? এখন তো জয়েন্টের ফ্রি বডি ডায়াগ্রাম, এখন কোন জয়েন্টে নিব? আগে দেখতে হবে কোন জয়েন্টে কতগুলো মেম্বার যোগ হয়েছে 1, আর 2 নম্বর হচ্ছে কোন জয়েন্টে আমার একটা জানা ফোর্স আছে। ঠিক আছে, এই জিনিসগুলো দেখতে হবে কেয়ারফুলি। তাহলে আমার প্রথমে সিলেকশনে যাই, কোন জয়েন্টে জানা ফোর্স আছে খেয়াল করো। এ তে আছে, বি তে আছে, সি তে আছে, ইতে আছে। কিন্তু দেখো খেয়াল করো ইতে মেম্বার কয়টা? 1টা 2টা 3টা। আচ্ছা সিতে মেম্বার কয়টা? 2টা। আচ্ছা সিতে মেম্বার 2টা। বিতে মেম্বার কয়টা? 3টা। 3টা। বিতে 4টা। তুমি 3টা কোথায় পেয়েছো? 1 2 3 4। ডিতে মেম্বার 1 2 3। ডিতে তো নন ফোর্সও নাই। আবার এতে মেম্বার কয়টা আছে? 2টা স্যার। আমরা তাহলে কোন জয়েন্ট নিয়ে শুরু করব বলো? সি নিতে পারি। সি অথবা সি অথবা ডি নেওয়ার সুযোগ নাই, ডি নেওয়ার সুযোগ নাই। সি অথবা এতে তো নন ফোর্স না। ডিতে নন ফোর্স নাই আর মেম্বার আছে 3টা। আগে ডি দেওয়া যাবে না। তাহলে কি আমরা মেম্বার সংখ্যা কম আর নন ফোর্স আছে ওইখান থেকে শুরু করব? হ্যাঁ ওই যে জয়েন্টের নিয়ম কি বলো? জয়েন্টের নিয়ম কি? জয়েন্টের নিয়ম হচ্ছে একটা নন ফোর্স থাকতে হবে আর আননোন সংখ্যা কয়টা থাকতে হবে?
দুইটা 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 স্যার। হ্যাঁ, দুইটা থাকতে হবে। এই যে যে জিনিসগুলো আমরা শিখেছি এগুলো সবসময় মাথার মধ্যে ঘুরাইতে হবে। আচ্ছা এবার করো না, তুমি এ এবং সি এর ফ্রি বডি ডায়াগ্রাম আঁকো, যে কোনো এক জয়েন্ট ফ্রি বডি ডায়াগ্রাম আঁকো। আমি আবার 2-3 মিনিট সময় দিচ্ছি, আমরা আবার তোমাদের থেকে শুনবো কি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকলে এবং মেম্বার ফোর্স কত কত। আচ্ছা তার আগে বলে রাখি, এই যে মেম্বার ফোর্স গুলো, এই যে এবি অথবা এডি অথবা বিসি অথবা সি, এগুলো কি ধরনের মেম্বার? স্যার টু ফোর্স মেম্বার। টু ফোর্স মেম্বার, আইদার টেনশনে থাকবে অথবা কম্প্রেশনে থাকবে। কম্প্রেশনে থাকবে। ভেরি গুড, ঠিক আছে আঁকো। এ এবং সি দুইটা, যে যেটা আঁকতে চাও আঁকো, ফ্রি বডি ডায়াগ্রাম আঁকো, একে মেম্বার ফোর্স সলভ করো। এ আঁকলে এবি কত, এডি কত বের করো, আর সি আঁকলে বিসি কত, সি কত বের করো। জয়েন্টের ফ্রি বডি আঁকবে, যে কোনোটা আঁকবো, তুমি তোমার মতো করে আঁকো। আইদার এ আঁকো, আমরা এখানে এ আঁকবো, এখানে সি আঁকবো। যাও আমরা তোমাদের থেকে শুনে নিব পরে। এটা সি, এটা এ। আঁকো, নিজেরা আঁকো। এবং এখানে কিন্তু ইনক্লাইন মেম্বার আছে, চাইলে তোমরা এটার অ্যাঙ্গেল কত সেটা বের করে নিতে পারো, অথবা এটার স্লোপ কত সেটা বের করে নিতে পারো। দুই ভাবে করা যাবে। আমি কিন্তু স্লোপও দেখিয়েছি তোমাদের, এই স্লোপ দিয়েও করা যাবে, আবার চাইলে এখানে অ্যাঙ্গেলও বের করে নেওয়া যাবে। আমার মনে হয় স্লোপটা ইজি হবে। দেখো এখানে এদিকে আছে 4, এদিকে আছে 3, হ্যাঁ, তাহলে অতিভুজটা হবে 5। তোমাদের খুশি, যেভাবে করতে চাও, কোনো অসুবিধা নেই। ওকে, আবার 2-3 মিনিট সময় দিচ্ছি, তোমরা নিজেরাই করবে, আমরা শুনবো তোমাদের থেকে। কিছু প্রবলেম হচ্ছে না, তুমি হঠাৎ করে বলো না তুমি চুপ থাকো, তুমি চুপ থাকো। এই কথাটা মিস শুনে ফেলেছে, মিস তো সবই শুনে। তুমি ভাবো যে মিস
কিছু শুনে না, মিস কিন্তু সবই শুনে, সবই দেখে, কে কি কথা বলতেছে সব দেখে। কে বলেছে, কোন ফ্রেন্ড বলেছে না তুমি বলেছে যে তুমি চুপ থাকো, এই কথা বলেছো। আর মিস তো রাগ করেছে, বলেছে যে মার সাথে কেন এভাবে করে কথা বলো, যে তুমি চুপ থাকো, এই কথাটা কেন বলছো তুমি? কে বলছো? আমি তো বলছি না বলে কে বলেছে, তুমি নিশ্চয়ই কথা নিয়ে দিচ্ছে। শ্রেয়া বলছে না, ইয়া বলছে, সেন্ডা বলেছে। ও তখন তোমাকে লাস্ট বাবা দিছে, তখন ওই মিস্টেক করছে না, আমি মিস্টেক করেছে, মিস্টেক করেছে না, মার সাথে খারাপ ব্যবহার করেছে। তুমি চুপ থাকো বলেছে, তুমি চুপ থাকো, এটা তো আমাকে বল দাও, আমি বলতে পারবো না, আমি তুমি কেন বলছো, তখন আমি বলতে তুমি তুমি বলো, তুমি বললো তো মিস শুনেছে, মিস নাম বলেনি, কিন্তু মিস রাগ করেছে। মাকে যে বলেছে তুমি চুপ থাকো, এই কথাটা মিস শুনে। আমাকে মারতেছো কেন? এখন আমি যদি মিসকে বলে দিই যে শ্রেয়াকে পিটি হতে। হ্যালো, জি স্যার, এ বিন্দুতে বের করুন। হ্যাঁ, এই বিন্দুতে ফ্রি বডি ডায়াগ্রাম এঁকেছো। আচ্ছা, আমরা একটু এই রোল নাম্বার 10 আছো? রোল নাম্বার 10? জি স্যার আছি। তুমি কি ফ্রি বডি ডায়াগ্রাম এঁকেছো? জি স্যার আছি। কোন পয়েন্টে এঁকেছো, এ না সি? কোনটা এঁকেছো, এ এঁকেছো না সি এঁকেছো? স্যার আমি এ আছি। এ এঁকেছো, ভেরি গুড। তাহলে এর ফ্রি বডি ডায়াগ্রামটা তুমি আমাকে বলো, তুমি কি এঁকেছো? মানে একটা তো প্রথমত 10 কিলো নিউটন তো নিচের দিকে আছে, সেটা তো হচ্ছে আমাদের নোন ফোর্স। জি স্যার। তারপরে এবি তে কি দিয়েছো? এবি স্যার এখন এক্স অক্ষের সমান্তরাল দিচ্ছি আমি স্যার। হ্যাঁ, এটা তো হরিজন্টাল মেম্বার, কিন্তু কি ধরেছো, মানে টেনশন অ্যাজিউম করেছো নাকি কম্প্রেশন অ্যাজিউম করেছো? স্যার আমি এখানে ধরছিলাম প্রথমত টেনশন। হ্যাঁ, ধরো, যেটাই ধরো, তুমি যেটা ধরেছো সেটাই বলো। টেনশন ধরেছো, তাহলে টেনশন ধরলে কোন দিক থেকে কোন দিকে যাবে? তাহলে এ থেকে বি এর দিকে। তার মানে হরিজন্টালি এ থেকে বাম থেকে ডান দিকে যাবে, যেহেতু বি পয়েন্টটা ডান দিকে। তাহলে এটা হচ্ছে আমার এফ এবি। এবি। আচ্ছা, আর এবি তে কি ধরেছো? আমি এডিতেও টেনশনই ধরেছি। এডি তেও টেনশন ধরেছো, ওকে ফাইন। তার মানে এ থেকে ডি এর দিকে যাবে, তাই তো? জি স্যার। মানে এ থেকে ডি এর দিকে যাবে। তাহলে এটা হচ্ছে আমার এফ। আপনি কোনটা বাই করে নিছি? হ্যাঁ, অসুবিধা নাই, তুমি কোন দিয়েও করতে পারবে। তুমি কত কোণ বের করেছো এখানে? স্যার আমি কোনটা এক্স অক্ষের সাথে বাই করছি 53.113। আচ্ছা আচ্ছা, তুমি এই কোণটা বের করেছো, তাই তো? 53.13 ডিগ্রি। ওকে ফাইন, নো প্রবলেম। আর আমরা এখানে স্লোপ দিয়েছি আর কি, অসুবিধা নেই, একই জিনিস। ভার্টিক্যাল 4 আর হরিজন্টাল 3, এটা 5। ওকে ফাইন। এখন তুমি বলো যে তাহলে তুমি তো এটা করেছো, এখন আমরা একটু বাকিদের থেকে একটু ইয়ে নিই। তুমি থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আমি সি জয়েন্টে আছি। হ্যাঁ বলো। স্যার এখান থেকে এ থেকে বি এর দিকে যদি ফোর্স না হয় তাহলে স্যার মানে এ বি বডিতে স্যার কম্প্রেসিভ হয় না? এখানে মানটা স্যার কিন্তু মাইনাস আসছে। আমি না না না, শুনো, মান কি হবে সেটা আমরা পরে আসতেছি। ও টেনশন এঁকেছে, সেই হিসাবে ফ্রি বডি ডায়াগ্রাম ঠিক আছে, কারণ এখনো তো আমরা জানি না যে আসলে কি টেনশন হবে না কম্প্রেশন হবে। স্যার টেনশনের ক্ষেত্রে দিকটা কি উল্টো হওয়ার কথা ছিল না? বডি থেকে টেনশনের ক্ষেত্রে দিক উল্টা হবে না তো। টেনশনের ক্ষেত্রে হচ্ছে যে তুমি যখন মানটা মাইনাস আসছে স্যার। আমাকে শেষ মাইনাস মানে আমরা বুঝতে পারছি। হ্যাঁ প্লিজ আমাকে শেষ করতে দাও, আগে কনসেপ্টটা ক্লিয়ার করো। ও একজন বলেছে টেনশনের ক্ষেত্রে দিকটা উল্টা হওয়ার কথা ছিল কিনা, আসলে উল্টা হওয়ার কোনো সুযোগ নাই, কারণ আমি কিন্তু এ আঁকছি, মেম্বারটা হচ্ছে এ আর বি। তাহলে যখন এ জয়েন্ট আঁকছি, তখন এ জয়েন্ট থেকে বি এর দিকে বের হয়ে যাবে, সেটাই হচ্ছে টেনশন। মানে আমি এখানে টেনশন অ্যাজিউম করে রেখেছি। খেয়াল করো, আমি এ জয়েন্ট আঁকতেছি, তাহলে এ বি হচ্ছে মেম্বার, তাহলে এ থেকে বি এর দিকে চলে যাচ্ছে। হ্যাঁ, যদি তুমি যেটা উল্টা বলেছো, যদি বি থেকে এর দিকে আসে তাহলে জয়েন্টের দিকে আসে, তাহলে কিন্তু কম্প্রেশন হতো। আমি কি পাবো সেটা পরে, আগে আমি যখন আঁকছি তখন আমি টেনশন ধরেছি
টেনশন ধরে এই ফিগারটা ঠিক আছে। ওকে স্যার। একইভাবে ও FAD তেও টেনশন ধরেছে, সেই হিসাবে FAD ও ঠিক আছে, মানে ছবি আঁকা ঠিক আছে। এখন আমরা কি পাচ্ছি সেটা পরে, সেটা হচ্ছে সলিউশন করার পরে আমরা বুঝতে পারবো যে আমরা কি পাচ্ছি। এবং আমি শিওর যে এখানে এই ডিরেকশন গুলো হয়তো ঠিক নাই, আমার কাছে যেটা মনে হচ্ছে। হ্যাঁ, তোমাদের মানে গেস হয়তো ঠিক নাই, কিন্তু গেস ভুল হইলে সমস্যা নেই, আমরা সলিউশনের পরে বুঝতে পারবো যে এটা ঠিক আছে কি। আচ্ছা, এখন আমরা যারা এ জয়েন্টের ফ্রি বডি ডায়াগ্রাম এঁকেছি, তাহলে আমরা কে কি মান পেয়েছি সেটা আমরা এখন একটু মানগুলো একটু নিব, ঠিক আছে? জি স্যার। আমি একটু মুছে দিই মানগুলো, জাস্ট লেখার সুবিধা। আচ্ছা, এবার আসো, রোল নাম্বার 13 আসো। 13, জি স্যার আছে। তুমি কি এ জয়েন্ট সলভ করেছো নাকি সি জি করেছো? স্যার এ জয়েন্ট। বলো কোনটার মান কত পেয়েছো, এবি কত পেয়েছো, এডি কত পেয়েছো? স্যার এবি স্যার এখনো স্যার সলভ করি নাই স্যার। তুমি এখনো সলভ করে নিয়েছো, তুমি সলভ করতে থাকো। তারপরে আমরা 20 তে যাই। রোল নাম্বার 20 আছো? জি স্যার আছি স্যার। আমি তুমি সলভ করেছো? স্যার তোমার কি শেষ হয়েছে নাকি এখনো করতেছো? স্যার করছি স্যার, শেষ হয়নি স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। রোল নাম্বার 22। 22 আছো? একটু শোনা যাচ্ছে না। আমিন তুমি একটু নোট রাখিও। জি স্যার। রোল নাম্বার 24। নাই 25। ইয়েস স্যার। হ্যাঁ, তুমি কি সলভ করতে পেরেছো? স্যার করছি স্যার, সমীকরণে আছি স্যার। আচ্ছা, সমীকরণে আছে, সলভ হয়নি। 26। ইয়েস স্যার। স্যার সলভ করতেছি স্যার, এখনো হয় নাই স্যার। দ্রুত করো। রোল নাম্বার 30। ইয়েস স্যার। জি স্যার। হয়েছে নাকি তোমার মান বের হয়েছে? না স্যার এখনো হয়নি স্যার, হচ্ছে। রোল নাম্বার 32। ইয়েস স্যার। তোমার মান বের হয়েছে? জি স্যার। কত বলো, এবির মান কত আসছে? স্যার এবির মান হচ্ছে স্যার 7.49 কিলোনিউটন। প্লাস মাইনাস? প্লাস স্যার। মানে এই যেভাবে ছবি আঁকা আছে সেভাবে ছবি এঁকে তুমি প্লাস পেয়েছো? স্যার এডির মান স্যার নেগেটিভ হচ্ছে। হ্যাঁ না ঠিক আছে, আগে এবি বলো। 7.49 কিলোনিউটন। কিলো নিউটন, এটা তুমি পজিটিভ পেয়েছো, তার মানে টেনশন ঠিক আছে। আচ্ছা, আর এফএডি কত পেয়েছো? -12.5 কিলো নিউটন, তার মানে এটাতে টেনশন ধরেছিলাম, এটা আসলে কম্প্রেশন। কম্প্রেশন হবে। তাহলে এটা এই মেম্বারটা আমাদের এখন জানা হয়ে গেল, তাহলে এটাতে আমরা সি লিখে দেই, আর এবি মেম্বারও জানা হয়ে গেছে, এটাতে আমরা টি লিখে দিই। আচ্ছা, যারা সলভ করেছো, আমি তো রোল নাম্বার 32 পর্যন্ত মনে হয় আছি এখন, নাকি 35 কত বললাম। এর বাইরে যারা সলভ করেছো তারা কি একই মান পেয়েছো যারা সলিউশনটা করেছো? মানে আমি এখনো ডাকিনি তোমাদের। না স্যার একই মান পাইছি স্যার, একই মান। আমি একই পাইছি। আচ্ছা ঠিক আছে, যারা একই পেয়েছো তো পেয়েছো, আর যারা একই পাওনি তারা কত পেয়েছো সেটাই। একজন একটু রোল নাম্বার বলে মানগুলো বলো। স্যার রোল 31। আইডি ইকুয়াল টু -834। এডি আসছে স্যার 16.67। আচ্ছা, এফএডি 16.67। জি স্যার, আমারও এরকমই আসছে। এটা কি প্লাস না মাইনাস? স্যার প্লাস আসছে, কিন্তু স্যার ডিরেকশন স্যার আমি টেনশন দিচ্ছি। আমরা তো ডিরেকশন টেনশন ধরেছি, তুমি তাহলে কম্প্রেশন ধরেছিলে নাকি? জি স্যার, কম্প্রেশন স্যার। তুমি কম্প্রেশন পেয়েছো, আচ্ছা অসুবিধা নেই। তুমি 16.67 কিলো নিউটন কম্প্রেশন পেয়েছো।
হ্যাঁ আর এবি স্যার 13.33 পাইছে। এফ এ বি পেয়েছো 13.33। 33 এটা কি পজিটিভ মানে টেনশন পেয়েছো না কম্প্রেশন পেয়েছো? স্যার এটাও স্যার কম্প্রেশন পজিটিভ। না পজিটিভ বলে কথা নেই, তুমি কি যেভাবে আমি কম্প্রেশন পেয়েছি। স্যার আমি টেনশন পেয়েছি। কিন্তু 13.33 টেনশন পেয়েছো? জি স্যার। আচ্ছা এর বাইরে কেউ কোনো মান পেয়েছো? স্যার আমি জয়েন্ট সিতে করছি স্যার। হ্যাঁ জয়েন্ট সিরিজ একটু পরে আসি, এবিটা নিচ্ছি তোমার থেকে পরে শুনতেছি আগে একটু। স্যার আমার এবি আসছে স্যার 9.99। স্যার আমার এবি আসছে স্যার -12.5 -12.5 আর এডি আসছে মাইনাস হচ্ছে ওটা, আর ওটা আমাদের প্লাস এডি হচ্ছে 20.83। আচ্ছা ঠিক আছে, এখন এবার এবার আমি মানগুলো একটু লিখি, এই ইকুয়েশনগুলো তোমরা একটু মিলাও, হ্যাঁ নাহলে এটা তোমাদের সবার থেকে নিতে গেলে এটা অনেক সময় লেগে যাবে এখন। আচ্ছা আমরা ফিগার যদি আমারটা ঠিক থাকে, ধরো আমি দুইটাতেই টেনশন ধরেছি, এই যদি হয় ফিগার তাহলে আমি প্রথমে সামেশন অফ এফ ওয়াই করতে চাই। আমি প্রথমে এটা কোনো ম্যান্ডেটরি কিছু ধরা বাঁধা নাই, এটা তো আমরা যে কোনোটা করতে পারি। ধরো আমি সামেশন অফ এফ ওয়াই এর ইকুয়েশনটা লিখছি এইখানে, তাহলে যেটা পাচ্ছি আমি f of AD into 4/5, এটা মাইনাস কারণ নিচের দিকে যাচ্ছে, 10 কিলো নিউটন -10 ইকুয়াল টু 0। ঠিক আছে, তোমরা একটু ক্যালকুলেটর দিয়ে আমাকে একটু হেল্প করতে হবে, আমার কাছে কিন্তু এই মুহূর্তে আমার কাছে ক্যালকুলেটর নেই আর কি। তাহলে একটু ক্যালকুলেশন করে আমাকে ক্যালকুলেশন করে একটু হেল্প করতে। -12.5 FAD ইকুয়ালস টু হচ্ছে 12.5 ওই পাশে 10 into 5 divided by 4, তাই তো? -12.5 জি স্যার। Oh sorry, -12.5 কিলো নিউটন। তো মাইনাস আসার অর্থ হচ্ছে আমি টেনশন অ্যাজিউম করেছিলাম, আসলে এটা কম্প্রেশন হবে। আমার এই উত্তরটা হচ্ছে 12.5। জি স্যার। আচ্ছা আমরা যারা অ্যাঙ্গেল নিয়ে করেছিলাম 53.1, এই অ্যাঙ্গেলটা যদি ঠিক থাকে, আমি জানি না অ্যাঙ্গেলটা ঠিক আছে কিনা, এটা দেখতে হবে। ঠিক আছে স্যার। অ্যাঙ্গেল যদি 53.1 হয় তাহলে এই কোশ্চেনটা হবে, আমি শেষ করি কোশ্চেনটা লিখি। FAD ইকুয়েশন যেটা হবে অ্যাঙ্গেল দিয়ে করলে FAD sin 53.1 ডিগ্রি, এটা -10 ইকুয়াল টু 0। তাহলে এইখান থেকে FAD এর মান আসবে সেম স্যার, সেম আসবে। হ্যাঁ অবশ্যই সেম আসতে হবে, এবং এটাও মাইনাস আসবে, তার মানে কম্প্রেশন, তার মানে 12.5 হচ্ছে মান, এটা ঠিক আছে। এখন আমরা যারা ভুল করেছি, তাহলে এখন আমরা দেখি আমরা কে কোথায় ভুল করেছি, কোথায় আমাদের থিংস গোজ রং, আমরা কোথায় ভুল করেছি, কেন ভুল হয়েছে সেটাই দেখি। ভুল থেকে শিখতে হবে। এখন বলো আমরা যারা ভুল করেছিলাম তারা একটু তাদের থেকে শুনি আমরা কোথায় ভুল করেছি। জি স্যার আমার ভুল হয়েছে স্যার, আমার 16.67 ছিল। না তোমার কোথায় ভুল হয়েছে, ইকুয়েশনে ভুল হয়েছে নাকি ক্যালকুলেশনে ভুল হয়েছে? স্যার আমি স্যার এইভাবে নিছি যে -10, আমি তো ডিরেকশন তোমার উল্টা নিছিলাম, -10 হ্যাঁ -10 f of AD into sin 36.86 আসছে, মানে আমার যেই অ্যাঙ্গেলটা ছিল ওইটা আমি স্যার উল্টা পাশে নিছিলাম। না, তাহলে তো তোমার কোণ বের করা ভুল হয়েছে। মানে স্যার আমি কোণ সবসময় ভূমির সাথে, এটা এই কোণটা স্যার আমি বলি আমার কোণটা মানে x অ্যাক্সিস এর সাথে নিছি স্যার কোণটা, আমি তো স্যার উল্টা দিকে আঁকছি, আমি না এটা উল্টা আগার কোশ্চেন নাই, তুমি FAD হয়তো এইদিকে এগেছো, মানে অ্যারোটা এইদিকে এগিয়ে। হ্যাঁ ওইদিকে দিয়ে স্যার মানে লেফট এদিকে অ্যারো দিলে অসুবিধা কি, তোমার এটা 53 হলে এটাও তো 53 হবে, কোণের মান কি চেঞ্জ হবে নাকি? এটা যদি 53 ডিগ্রি হয়
এটাও তো 53 ডিগ্রি হবে, বিপরীত কোণ না, এটাও 53 হবে, এটা 53 হলে তো ভূমির সাথে তো ওটাও 53 হবে, ওই কোণটা 36 হওয়ার কোনো সুযোগ নাই। আমি 53 মাইনাস 90 মানে এই সাইডে যেই কোণটা হবে ওইটাকে না, 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 ওই সাইডে দিতে আমি স্যার y অ্যাক্সিস এর সাথে কোণটাকে x অ্যাক্সিস এর সাথে দিয়ে দিছি। না, না, এজন্য না, এটার জন্য তোমার ভুল হইছে। সে ঠিক করো, কনসেপ্ট মাস্ট বি ভেরি ক্লিয়ার। মেকানিক্স এর কনসেপ্ট ক্লিয়ার না হলে কিন্তু খুব মুশকিল। আচ্ছা ঠিক আছে, তুমি কি ভুলটা বুঝতে পেরেছো না? জি স্যার বুঝতে পারছি স্যার, আমি স্যার আচ্ছা ওকে, কোণটা উল্টা সাইডে দিয়ে দিছি। হ্যাঁ ওকে ওকে, থ্যাংক ইউ। বুঝতে পারলে হবে, একই ভুল আবার করো না। নেক্সট আর 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 যাদের ভুল হয়েছে তারা কি আমরা বুঝতে পেরেছি? জি স্যার। স্যার একটা মেম্বার মানে ঠিক করার পরে দিক পরে আর ওই দিক মানে পরের ইকুয়েশনে ঠিকঠাক বসাই না, এই জন্য ভুল হয় স্যার বারবার। যেমন যে এফ মানে ডিটা যে কম্প্রেসিভ পরের ইকুয়েশনে আবার টেনশন দিয়েই করছি, এই জন্য মানটা নেগেটিভ আসছে। না না, যতক্ষণ পর্যন্ত আমরা এই ফ্রি বডি রাখতেছি ততক্ষণ পর্যন্ত আমরা যেভাবে আছে সেভাবে করব। আমি তোমাকে এটা আসতেছি মানে ফেজ বাই ফেজ আসতেছি। দেখো আমরা এখন এখানে মান বের করে আমরা দেখলাম যে এটা আসলে কম্প্রেশন এসেছে, ঠিক আছে। আমরা কিন্তু এই ফ্রি বডিতে আসি এখন, এখন আমরা এই ফ্রি বডি শেষ করি, মানে এখানে আমাদের আরো একটা ইকুয়েশন বাকি আছে, আমাদের সামেশন অফ এফএক্স বাকি আছে এখানে। এখন যদি আমরা সামেশন অফ এফএক্স করি তাহলে আমরা কি পাবো বলো? এখানে সামেশন অফ এফএক্স করলে আমরা 7.5 ab প্লাস আগে ইকুয়েশন দেখো, আগে ইকুয়েশন f ab প্লাস f ab প্লাস f ad sin 36.8। তুমি আবার সাইনে যাচ্ছ কেন? আমি বলছি ভূমির সাথে কোন রাখবে, কজে থাকবে, তুমি ওটা নিলে হবে, এটা cos হবে স্যার, ও যেটা বলছে ঠিক আছে, নো প্রবলেম। না না, কজ হইলে 53.1 হবে। হ্যাঁ তুমি তোমারটাও ঠিক আছে, অসুবিধা নেই, যে কোনো ভাবে। আমি এখন এটাতে আসি, দেখো এফ এডি 3/5 ডান দিকে যাচ্ছে, এফ এবি ও ডান দিকে যাচ্ছে, এফ এবি ইকুয়াল টু 0। এই কোশ্চেনটা দেখো, আমি এই ফিগার থেকে এই কোশ্চেনটা লিখেছি, ঠিক আছে। জি স্যার। এখন এফ এডি এর মান কিন্তু -12.5। জি স্যার মাইনাস আসবে। জি স্যার। মান বসাও, -12.5 ইনটু 3/5 প্লাস এফ এবি প্লাস 7.6 আছে ইকুয়াল টু 0। এখান থেকে আমার এফ এবি মান কত আসলো? 7.5 হ্যাঁ 7.5 or 6 whatever, let's say 7.5। আমি লামি দিয়ে করছিলাম, এর কি সমস্যা আছে? না সমস্যা নাই, তোমার মান ঠিক মতো বের করতে পারলে তো কোনো সমস্যা নেই। আমি লামিটা প্রেফার করছি না, কারণ হচ্ছে যেহেতু তোমাকে সামেশন অফ এফএক্স এবং এফওয়াই লিখতে হবে, বাট তুমি করতে পারো, কোনো প্রবলেম নেই। যতক্ষণ পর্যন্ত অঙ্ক ঠিক থাকতেছে ততক্ষণ পর্যন্ত কোনো সমস্যা নেই। কিন্তু এই পদ্ধতিটা শেখাটা বেটার, কারণ আমাদেরকে আলটিমেটলি এই এফএক্স এফওয়াই যেতে হবে, আমাদের আজীবন এই পদ্ধতিতে যাইতে হবে। সেই জন্য এটা লিখতে পারলে ভালো, এটা একটা প্র্যাকটিসও হয়ে গেল, আর সাথে সাথে আমি কমফোর্টেবল হয়ে গেলাম যে কিভাবে জিনিসটা করতে হয়। আচ্ছা দেখো এফ এবি 7.5 কিলোনিউটন পজিটিভ পেয়েছি, তার মানে এখানে আমার গেসটা ঠিক আছে, আমি টেনশন ধরেছিলাম, এটা ঠিক আছে। আচ্ছা, আর যারা কোন দিয়ে লিখেছো, আমি যদি আমাকে লিখতে বলো তাহলে আমি যেটা লিখবো এখানে কোন দিয়ে লিখলে আমি লিখবো -12.5 মানে হচ্ছে এফ, এই যে এফ এডি, এটা প্লাস হবে, সরি এফ এডি cos 53.1 ডিগ্রি প্লাস এফ এবি ইকুয়াল টু 0। যারা আমরা অ্যাঙ্গেল দিয়ে লিখেছি, তাহলে আমি ইকুয়েশনটা এইভাবে লিখি, এফ এডি যেহেতু এটা ডান দিকে যাচ্ছে, এফ এডি cos 53.1 ডিগ্রি প্লাস এফ এবি ইকুয়াল টু 0। তাহলে এখানে আমি এফ এডির মান বসাবো -12.5 cos 53.1 ডিগ্রি প্লাস এফ এবি ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি সলভ করলে এই একই মানই পাবো, ঠিক আছে। এটা কি আমরা বুঝতে পারছি? জি স্যার বুঝছি। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এইবার একটু আসি। এইবার একটু তোমরা সবাই ভালোভাবে শুনবে, খেয়াল করো। আমরা এ পয়েন্টে ফ্রি বডি এ কে আমরা কিছু সলভ করেছি, আমি একটু মুছে দিচ্ছি, আমার এটা একটু লাগবে স্যার। যে আমরা যখন প্রথমে একটা সলভ করব, একটা ফোর্স সলভ করব,
করার পর ওর দিকটা অনুযায়ী পরের প্রশ্ন সলভ করব, পরের ইকুয়েশনটা মানে না এর একটা ফ্রি বডি যখন আঁকবো তখন ওটা আমরা কমপ্লিট করে ফেললাম। কমপ্লিট করে আমরা আসলে কি করলাম খেয়াল করো, এখন এটাতে আসতেছি আমি। আমরা এখন যেটা করলাম, আমরা এই এবির মান বের করে ফেলছি এবং এডির মান বের করে ফেলছি। শুধু মানই বের করি নাই। শেষ করি লেট মি ফিনিশ। শুধু মানই বের করিনি, আমরা এটার কোন ধরনের মেম্বার সেটাও বের করে ফেলছি। এটা হচ্ছে টেনসাইল মেম্বার, এটা হচ্ছে কম্প্রেসিভ মেম্বার। জি জি ঠিক আছে, আগে আমি শেষ করি তারপর কথা বলি। ওকে ফাইন, তাহলে আমরা কিন্তু এটা কম্প্রেশন মেম্বার, এটা টেনশন মেম্বার জেনে গেছি। তাহলে এখন আমরা যখন নেক্সট যখন এবি এবং এডি ইউজ করব তখন আমরা এবি কে টেনশন মেম্বার হিসেবে আঁকবো, এডি কে কম্প্রেশন মেম্বার হিসেবে আঁকবো। আমি বলছিলাম যে আমরা যখন প্রথমে এফওয়াই সলভ করলাম সেখানে আমরা পেলাম যে এডিটা হচ্ছে একটা কম্প্রেশন মেম্বার। আমরা যখন এফএক্স সলভ করতে যাব তখন কি এডি কে কম্প্রেশন মেম্বার হিসেবে ইউজ করব? না, দরকার নাই। তুমি তাহলে তো তোমার আবার ফ্রি বডি ডায়াগ্রাম চেঞ্জ করতে হবে। তুমি তো ওই ফ্রি বডি থেকে তুমি পুরোটা সলভ করে ফেলো, যেভাবে আছে সেভাবে সলভ করো, মাইনাস বসাবা। আমি যেরকম মাইনাস বসিয়েছি সেভাবে মাইনাস বসিয়ে দাও। তুমি আফটার সলিউশন অফ দ্যাট ফ্রি বডি, মানে ওই ফ্রি বডি সলিউশন করার পর এই একটু নয়েজ আসতেছে তোমাদের, মাইক বন্ধ রাখো, মিউট। যখন আমরা সলভ করে ফেললাম, ওয়ান্স ফ্রি বডি একটা থেকে ফ্রি বডি আমরা সলভ করে ফেললাম, এটা যেভাবে আসছে সেভাবেই সলভ করবো। সলভ করার পরে যখন আমি মূল ফিগারে আসবো তখন আমি জেনে গেছি এটা টেনশন, এটা কম্প্রেশন। আমি আর ওই ফিগার ঠিক করবো। এখন আমি যে ফিগারে গিয়ে আবার এবি আর এডি পাবো, সেইখানে আমি এবি তে টেনশন আঁকবো, এডি তে কম্প্রেশন আঁকবো, কারণ এটা এখন আমার জানা ফোর্স, এখন আমি জেনে গেছি। এখন আর আমি মানে যেটা জানি সেটাই আঁকবো। আমি কি বুঝাইতে পারছি জিনিসটা? আচ্ছা আমি একটা এক্সাম্পল দিই। ধরো এখন আমি যদি ডি মেম্বারে ডি জয়েন্টে যাই, ডি জয়েন্টে আমার তিনটা আনবো, 1 2 3। তিনটার মধ্যে একটা আমার জানা হয়ে গেছে, এডি আমার জানা। তাহলে কিন্তু আমি চাইলে ডি মেম্বারে কেউ কিন্তু সলভ করতে পারবো। হ্যাঁ, সেই ক্ষেত্রে ডি এর ফ্রি বডি ডায়াগ্রামটা কিরকম হইতে পারে আমি সেটা তোমাকে একটু এঁকে দেখাই, তাহলে তোমার কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে ডি জয়েন্ট। আচ্ছা আমরা খেয়াল করি, ডি তে আমার এই মেম্বারটা এখন জানা, এডি মেম্বার। এডি মেম্বারে কি পাইছি আমি বলো তো? কম্প্রেশন পেয়েছি। কম্প্রেশন পেয়েছি। তাহলে কম্প্রেশন অর্থ হচ্ছে এখন আমি ডি আঁকতেছি, তাহলে এটা হচ্ছে এডি মেম্বার, তাহলে এ থেকে ডি এর দিকে আসবে। কম্প্রেশন যেহেতু জয়েন্টের দিকে আসবে, এ থেকে ডি এর দিকে আসবে। তাহলে এটা ভূমির সাথে এটার অ্যাঙ্গেল কিন্তু জানা আছে, তোমরা বের করেছো 53, যেটা আগে বের করেছিলে 53 ডিগ্রি, 53.1 ডিগ্রি। অথবা আমি যদি স্লোপ দিয়ে করি তাহলে ওটার স্লোপও আমার জানা আছে 43। এই যে ছবিটা এখন আঁকলাম, এই জিনিসটা নিয়ে আমার ধারণা তোমাদের একটা কনফিউশন যে আমি এখন কোন ছবিটা আঁকবো। তাহলে আমি এখন যেহেতু এটা জেনে গেছি, আমি যেহেতু কম্প্রেশন জানি, তাহলে আমি কম্প্রেশন আঁকবো। ঠিক আছে, তাহলে আমার কিন্তু এটার মান সহ জানা আছে। এটার মান কত ছিল বলো? এডির মান কত ছিল? 12.5 স্যার। স্যার আমার একটা কোশ্চেন আছে। বলো। কোন বিন্দুতে বা কোন মেম্বারের উপর ফ্রি বডি বলতে ওই মেম্বারের উপর মানে ওই মেম্বারের রিঅ্যাকশন ফোর্স গুলাকে বোঝায় না, যে ওই মেম্বারের উপর অন্য ফোর্স গুলা কিভাবে ফোর্স দিচ্ছে, অন্য মেম্বার গুলা কি ধরনের ফোর্স দিচ্ছে, মানে তোমার কথা আমি ক্লিয়ার বুঝি। পয়েন্টের উপর মানে অন্য ফোর্স গুলা না, খালি ওই পয়েন্ট থেকে রিঅ্যাকশন গুলা। হ্যাঁ, এই পয়েন্টে যে মেম্বার গুলো কানেক্টেড হয়েছে স্যার, সেই মেম্বার গুলোর রিঅ্যাকশন বিডি ডি, এই তিনটা মেম্বারের ফোর্সই দিতে আসবে। স্যার আমার একটা প্রশ্ন আছে স্যার। হ্যাঁ বলো স্যার, যখন আমরা এ পয়েন্টে আমরা মানে ফ্রি বডি আঁকলাম, তখন তো এটা তো কম্প্রেসিভ। তাহলে যখন আমরা এ বডি দেখছি তখন কি স্যার এর দিকে যাবে ফোর্সটা, যেহেতু কম্প্রেশন? হ্যাঁ, আমরা তো তখন জানতাম না, আমরা টেনশন অ্যাজিউম করে আমরা আঁকছিলাম, কিন্তু আমাদের অ্যাজাম্পশনটা ভুল। দেখা গেছে সলভ করার পরে আমি অ্যাজাম্পশন ধরেছিলাম টেনশন, কিন্তু আসলে হবে কম্প্রেশন। এখন ডি এর ক্ষেত্রে কিন্তু আমি জেনে গেছি যে এডি মেম্বারটা হচ্ছে আসলে কম্প্রেসিভ মেম্বার। আমি তো যখন যখন আঁকছি তখন তো আমি জানতাম না, তাই না? তখন আমি কিন্তু
তখন আমি কম্প্রেশনে গেছিলাম। হ্যাঁ, তোমার পয়েন্টে আসতেছি। আমি এরকম এঁকেছিলাম, একে এই মানটা আমি নেগেটিভ পেয়েছি, মানে মানটা নেগেটিভ পেয়েছি। তার মানে আমি টেনশন অ্যাজিউম করেছিলাম, আসলে ভুল। আসলে আমার আঁকা উচিত ছিল এইভাবে, মানে ডি থেকে এ এর দিকে। যদি এইটা আমি আঁকতাম তাহলে কিন্তু আমি তখনই পজিটিভ পাইতাম। মনে করেন যে স্যার আমি জানি যে যখন আমরা স্যার একটা কথা ওয়ান বাই ওয়ান বলো, একজন করে বলো। স্যার বলছিলাম যে আমরা তো ধরে নিলাম যে এডিটা হচ্ছে এটা এডিটা টেনসাইলে আছে, এফ এডি টেনসাইলে আছে প্রথমে। হ্যাঁ, এটা আমরা প্রথমে ধরে নিয়েছিলাম। হ্যাঁ, সেটা ধরে আমরা এফ ওয়াইটা সলভ করলাম, করে আমরা পেলাম যেটা কম্প্রেশনে আছে। যখন আমরা এফ এক্স সলভ করতে গেলাম তখন কিন্তু এডি এর এফ এডি এর একটা হরিজন্টাল কম্পোনেন্ট আছে যেটা টেনসাইলে আছে। টেনসাইলে আছে, কিন্তু আমরা মানটা কিন্তু নেগেটিভ বসিয়েছি, খেয়াল করো, মানটা কিন্তু আমরা নেগেটিভ বসিয়েছি। জি জি, মান কিন্তু আমরা পজিটিভ বসাইনি, মান কিন্তু নেগেটিভ। তাহলে বুঝতে পারছি স্যার, এবার আমি সমস্যা স্যার আমি শেষ করি স্যার। হ্যাঁ, এবার বলো আর কার সমস্যা। যখন মনে করেন স্যার আমি জানি যে আমি যখন এ বডি এ বিন্দুটাকে ফ্রি বডি আঁকবো তখন কি স্যার আমার ফোর্সটা এর দিকে যাবে না? যখন আমি কম্প্রেসিভ যদি জানতাম আর কি। হ্যাঁ, অবশ্যই এর দিকে যাবে, ঠিক আছে। তখন ফোর্সটাই মানে ওই এফ এডি ফোর্সটা যখন আমরা ডি বিন্দু দেখতেছি তখন স্যার আমরা কি এটা কি স্যার তখন কম্প্রেসিভ মানে ডি বিন্দুর দিকে আসতেছে এভাবে একটা? হ্যাঁ, ডি এর দিকে আসতেছে, কারণ আমরা যখন জেনে গেছি এই যে দেখো, খেয়াল করো, এ থেকে ডি এর দিকে আসতেছে, এই যে এ এখানে আছে, এ থেকে ফোর্সটা ডি এর দিকে আসতেছে। মানে এটা ব্যাপারটা হচ্ছে যে জয়েন্টের উপর ডিপেন্ড করে আমার দিকটা কোন দিকে হবে। যদি অবশ্যই জয়েন্টের তোমার সবসময় শোনো, আমি বলি একটু শেষ করে নিই আমি ওয়ান বাই ওয়ান। ও যেটা করেছে, ডি পয়েন্ট কিন্তু নিচে, এ পয়েন্ট উপরে, তাহলে এবার এডি মেম্বার আমি ডি আঁকতেছি, তুমি এখানেই খেয়াল করো, এখানে। তাহলে এই মেম্বারের ফোর্সটা এ থেকে ডি এর দিকে যাবে, মানে জয়েন্টের দিকে আসবে। তাহলে ডি আঁকার সময় এইভাবে আসবে, আবার এ আঁকার সময় ডি থেকে এর দিকে যাবে। জি স্যার, ক্লিয়ার। তোমার কোশ্চেন তো মনে হয় এটাই ছিল, আমি কি ঠিক বুঝতে পারছি? জি স্যার, এইটাই ছিল স্যার। স্যার কম্প্রেশন সবসময় জয়েন্টের দিকে যাবে, টুয়ার্ডস জয়েন্ট, তাহলে তো আর কোনো সমস্যা নাই এই দিকে। হ্যাঁ, টুয়ার্ডস জয়েন্ট যাবে, রাইট। আর টেনশন হচ্ছে জয়েন্ট থেকে বের হয়ে যাবে। স্যার লাস্ট কোশ্চেন। আমরা যখন জানলাম স্যার এডিতে হচ্ছে কম্প্রেশন আছে, যখন আমরা এর জন্য আসবো তখন এর জন্য কম্প্রেশন দিব, আবার ডির জন্য যখন আসবো তখন ডির দিকে কম্প্রেশন দিব। অবশ্যই, যখন জানা হয়ে গেছে তখন তো আমি জেনে ফেলছি, তখন অবশ্যই জানা ভাবেই আসতে হবে। আচ্ছা, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এখন খেয়াল করো, আমি কিন্তু সলভ করতেছি না। এখন আমি ধরো ফর এক্সাম্পল এ বি, আমি এটা সলভ করেছি, খেয়াল করো। আমি যদি এখন বি এর ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকি ফর এক্সাম্পল, বি যদিও সলভ করা যাবে না, আমি জাস্ট তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য বলতেছি। আমি কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করি। বি, এখন দেখো বিতে আমরা কোন মেম্বারটা জানি, শুধুমাত্র এ বিটাই জানি যে এ বিতে কি থাকবে, এ বি মেম্বারটা টেনসাইল মেম্বার। তাহলে এ আর বি কানেক্টেড, এবার আমি বি আঁকতেছি, তাহলে কোন দিক থেকে কোন দিকে যাবে বলো? এটা টেনসাইল মানে জয়েন্ট থেকে বের হয়ে বামে যাবে স্যার, বি থেকে এর দিকে স্যার। এই তো বুঝে ফেলছো, এখন বি থেকে এর দিকে যাবে। তাহলে এটা হবে তখন এফ এ বি, যেটার মান আমরা অলরেডি জেনে গেছি, ওই যে 7 পয়েন্ট কত, 7.5 আর হোয়াটএভার 7.45 হোয়াটএভার। তাহলে এটা কিন্তু আমরা জেনে গেছি। এখন বাকি মেম্বারগুলো আমরা জানি না, আমরা আমাদের মতো করে রাখতে পারি। জি স্যার। তাহলে ক্লিয়ার, এটা কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে স্যার? এখন তো দেখলাম যে এখন বি এর জন্য টেনসাইলটা বি থেকে এর দিকে, তাহলে কি এখন মানটা নেগেটিভ ধরবো এরকম কিছু? না, মান নেগেটিভ কেন? মান তো এখন আমরা বের হয়ে গেছে, আমাদের 7.5 মান এখন পজিটিভ, কারণ এখন তো আমি ডাইরেকশন জেনেই আঁকতে পারতেছি। এখন তো আমি ডাইরেকশন জানি যে এটা টেনশন, এখন তো মান নেগেটিভ হওয়ার কোনো সুযোগ নেই। স্যার ডি এর সময় যখন মানে ডিরেকশন চেক করে আমরা ডিরেকশন ঠিকঠাক বসাইছি, মানে টেনশন বসাইছি, তো এখনো মানটা পজিটিভ হবে। এখন মানটা পজিটিভ হবে, কারণ এটা তো আমি জেনে গেছি যে এটা টেনসাইল মেম্বার। মানে ডিরেকশন জানার পর থেকে আমরা সবসময় পজিটিভ মান বসাবো। অবশ্যই এক্স্যাক্টলি। আচ্ছা, এবার ওই যে সি বিন্দু সলভ করেছো একজন, অনেকক্ষণ যাবত বসে আছো, বলো তো তোমার রোল নাম্বার কত, তুমি কত পেয়েছো? 55 49 স্যার। হ্যাঁ 1949 স্যার। 49, হ্যাঁ 49 বলো। তুমি ছবি কি এঁকেছিলে, তোমারটা একটু শুনি এখন সংক্ষেপে। তুমি বিসি তে কি ধরেছো, কম্প্রেশন টেনশন? সি থেকে বি স্যার টেনশন স্যার, সিবি আমি সি জয়েন্ট করছি। তুমি টেনশন এঁকেছো? জি স্যার।
আচ্ছা, টেনশন মানে হচ্ছে তাহলে সি থেকে বি এর দিকে যাবে, সি জয়েন্ট থেকে বের হয়ে যাচ্ছে এফ বি সি। আচ্ছা, এখানে রিঅ্যাকশন একটা আছে উপরের দিকে, সেটা তো দিয়েছো, এটা কত জানা ছিল? সি ওয়াই স্যার, আসলে নিচের দিকে স্যার মাইনাস আসছে। এটা হচ্ছে 35। ও সরি সরি নিচের দিকে হবে এটা। সরি সরি নিচের দিকে হবে, সরি সরি সরি, ঠিক আছে, এটা নিচের দিকে হবে, রিঅ্যাকশন নিচের দিকে 35। জি স্যার। আচ্ছা, আর তুমি এই সি তে কি দিয়েছো ফোর্স? টেনশন স্যার, সি। এটাও টেনশন ধরেছো? জি স্যার। তার মানে সি থেকে ই এর দিকে। জি স্যার। 4 3 5, তাহলে এটা হচ্ছে এফ সি ই। ওকে ফাইন, তুমি কত কত পেয়েছো মান? স্যার আমি এফ অফ ই এফ সি এর মান পেয়েছি -43.7। এফ অফ সি ই পেয়েছো -43.7। 3.7 আর এফবিসি 26.17। 43.7 কিলো নিউটন। তুমি কি পজিটিভ পেয়েছো নেগেটিভ পেয়েছো? নেগেটিভ স্যার, কম্প্রেশন হবে। হ্যাঁ, এটা কম্প্রেশন হবে। ওকে গুড। আর এফবিসি কত পেয়েছো? 26.22 স্যার। 22 কিলো নিউটন। এটা পজিটিভ পেয়েছো? হ্যাঁ স্যার, এটা টেনশন। তাহলে খেয়াল করো, এটা যখন বের হয়ে গেল তখন আমি জেনে গেলাম যে এফবিসি তে টেনশন আর এফসি তে কম্প্রেশন। আচ্ছা, এই অঙ্কটা করার সময় যখন সামেশন অফ এফএক্স লিখেছে, আমরা খেয়াল করি এই অঙ্ক করার সময় যখন ও সামেশন অফ এফএক্স লিখেছে, দুইটা কিন্তু একই ডাইরেকশনে ছিল। দেখো, জি স্যার। মাইনাস এফবিসি, আচ্ছা মাইনাস স্যার এফবিসি মাইনাস আছে, মাইনাস সিই ইনটু 3/5 ইকুয়াল টু 0। এবং ওইখানে যেটা করেছে ও মাইনাস এফবিসি মাইনাস এএফসি এর মান কিন্তু মাইনাস 43.7। তাহলে আলটিমেটলি এখান থেকে এফবিসি এর মান আসলো প্লাস পজিটিভ স্যার 26.2। ঠিক আছে, এখন ওই যে আমরা আবার আগের পলিসিতে চলে গেলাম। এখন এটা কম্প্রেশনের টেনশন আমরা পেয়ে গেছি, তাহলে এখন আমরা জেনে গেছি। এখন আর আমরা যখন আমরা নেক্সট আরেকটা জয়েন্ট আঁকবো, ধরো ই জয়েন্ট আঁকবো, তখন এগুলোকে আমরা কারেকশন করে আঁকবো। এটা কম্প্রেশনটা আমরা জেনে গেছি। এখন এবার একটু আমি বলবো যে তোমাদেরকে এবার একটু এই বি জয়েন্ট এবং ই জয়েন্ট, এই দুইটা জয়েন্ট একটু সলভ করো তোমরা নিজেরা, একটু কনফিউশন ক্লিয়ার হওয়ার জন্য। এই দুইটা জয়েন্ট একটু ক্লিয়ার করো স্যার। ছবি আঁকো, বি এবং ই এর 35 স্যার উপরে আঁকলে হতো না স্যার? হ্যাঁ, বুঝি নাই। 35 টা স্যার মানে 35 উপরে কেন দিবা? এটা তো রিঅ্যাকশন অলরেডি আমরা বের করছি, -35 আসছে। হ্যাঁ স্যার, আমরা স্যার এটা বের করছি, কিন্তু স্যার যদি আমরা স্যার মানে ওইটা আমরা ইউজ করি তাহলে কিন্তু মানে স্যার মানে ভুল তো স্যার হবে না, জাস্ট একটু মানে প্লাসের জায়গায় আসবে মাইনাস, মাইনাসের হ্যাঁ, না সমস্যা নেই। তোমার কথা স্যার আমি সেটা স্যার বললাম আর কি। না করতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু ওগুলো করতে গেলে অনেক সময় কি মান বসাইতে গিয়ে প্লাস মাইনাস মানে আমরা স্যার বলে দিলে হবে না যে এখানে যেহেতু পাইছি মাইনাস, তো এই হবে প্লাস, বা এটা মাইনাস হওয়ার কথা ছিল বাট এই হবে যে পজিটিভ আর কি, মানে এইভাবে মানে স্যার বললে হবে না? না হবে, শোনো হবে, বের করে হ্যাঁ হবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত তুমি ঠিকঠাক মতো করতে পারতেছো সমস্যা নেই। কিন্তু অনেক সময় যেটা আমি দেখেছি আমার এক্সপিরিয়েন্স, সেটা হচ্ছে অনেক সময় এগুলো হয় কি ওই মাইনাস মনে থাকে না মান, তখন ওগুলো বসাইতে গিয়ে অনেক সময় পরীক্ষার হলে একটু উল্টাপাল্টা হয়ে যায়। দেখা গেল যে মাইনাস বসানোর কথা ছিল, মাইনাস বসাইতে ভুলে গেছে, ওই +35 দিয়ে অঙ্ক করে ফেলছে। এরকম ভাবে ভুল হয়ে যায় আর কি। বুঝছো, এটাই, অন্য কিছু না। তুমি চাইলে মাইনাস উপরের দিকে দিয়ে করতে পারবো স্যার, মাইনাস ধরেও করতে পারবে, সমস্যা নেই। কিন্তু অনেক সময় স্লিপ অফ ইয়েতে যদি তোমার মাইনাসটা বাদ হয়ে যায়, তখনই ঝামেলা হয়ে যাবে, তখন স্যার ভুলটা হবে আর কি, তখনই ভুলটা হবে। আমরা যে সি বিন্দুটা সিএক্স নি সিএক্স টু 0 এফ অফ সি কত স্যার? আগের মানে সি পয়েন্টের মানটা আমরা লিখেছি কি 35 -35, মানে মাইনাস মানে আমরা উপরের দিকে ধরেছিলাম, এটা আসলে
প্র্যাকটিক্যালি হবে নিচের দিকে। না স্যার, যে রিঅ্যাকশনের মানটা এফ অফ সিই হবে, সিই এর কথা জিজ্ঞাসা করছি। সিই স্যার 40, ও সি এর মান কত পেয়েছো বলো তো? 43.74 না? এই কত? স্যার -43.7 স্যার। হ্যাঁ, আর বিসি 26. আর মাইনাস মানে হচ্ছে এটা কম্প্রেশন হবে আর কি, টেনশন ধরে ছবি আঁকা ছিল। আমি টেনশন ধরেছিলাম। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এই যে কম্প্রেশন লিখে রাখছি এখন। এখন কোন বিন্দুটা করব? ই বিন্দু করবা আর বি বিন্দু করবা। ই বিন্দু আর বি বিন্দু। আচ্ছা স্যার, ঠিক আছে। হ্যাঁ, এই সময় হচ্ছে 5 মিনিট দুইটার জন্য, একটু দ্রুত করতে হবে এগুলো। হ্যাঁ, ই এবং বি। এই আমি হ্যাঁ ওই ওদের দুইজনের ওই যে ইয়ের পরে রোল নাম্বার 35 এর পর থেকে একটু হ্যাঁ একটু দেখো, আমরা প্রায় শেষের দিকে। কুইক করার চেষ্টা করো ক্যালকুলেশনগুলো, আমাদের ক্লাস বেশিক্ষণ নাই না। কেউ কি করেছো সলভ? হচ্ছে। আচ্ছা ঠিক আছে, করো। 2 মিনিট, হ্যাঁ বেশিক্ষণ নেওয়া যাবে না, তাড়াতাড়ি করার চেষ্টা করো। অ্যাপক্সিলি কত আসছিল যে? স্যার A4 বাই করছি স্যার বি বিন্দুতে। তোমার রোল কত? 6। হ্যাঁ বলো কি বের করেছো? এফ বিই হলো স্যার -18.75, মানে টেনশন ধরছিলাম কম্প্রেশন হবে। বিই আসছে -18.75 টেনশন ধরছিলাম। আচ্ছা ঠিক আছে। আর বি আমার আসছে আর এফ 6.25। আরেকটা নাম কি বলছো? বি আসছে 6.25। বিই জি স্যার, এফ অফ বিই। আচ্ছা, রোল 6 বললা কত? 18 না কত জানি বললা? রোল 6 কত বললে তুমি? আচ্ছা 6 যে স্টোর রোল ওর কত? 6 যার এসছে বি এর ভ্যালু স্যার 31। 31। আচ্ছা স্যার বি তো আমার 15 আসছে স্যার 50। তোমার রোল কত? বি 15 কার এসছে স্যার 23। আচ্ছা রোল 40 40 আছে নাকি? 40 40 আছো? Thank you. 42 42 Yes sir, আছি। করেছো? Yes sir, আছি স্যার।
হ্যাঁ তুমি করেছো, কিছু বের করেছো? স্যার আমি বি পয়েন্টে বের করতেছি স্যার। কোন পয়েন্টে? স্যার বি পয়েন্ট। এই তোমাদের এখন কোন কোন পয়েন্ট করতে দেওয়া হয়েছে? স্যার বি আর ই। বি আর ডি। স্যার বি আর ই। আচ্ছা ঠিক আছে, করতে থাকো। রোল 45। আচ্ছা ঠিক আছে স্যার আছে স্যার। 45 কি অবস্থা, কিছু বের করতে পেরেছো বিআরডি থেকে? আমি ভুলে স্যার একটা ফোর্স কাউন্ট করি নাই, অ্যানসার ভুল আসছে, আবার করতেছি। আচ্ছা আবার করো। 46 রোল 46 46 রোল 46 রোল 48 আছো? জি স্যার। করতে পেরেছো কিছু বিআরই থেকে? স্যার আমি ই পয়েন্টের ইকুয়েশনটা বাইর করছি এফএক্স এর জন্য। আচ্ছা কত এসেছে, ভ্যালুগুলো কত এসেছে এই পয়েন্টে? বিই পেয়েছো, বি এর ভ্যালু? না স্যার এখনো পাইনি, আমি এফএক্স এর ইকুয়েশন বের করতেছি আচ্ছা এখন। এফএক্স এর ইকুয়েশন করতে থাকো, ঠিক আছে এফএক্স এর ইকুয়েশন করো। রোল 50 এফ অফ সিবি মানে একটু স্যার, একটু আমি ভুলে গেছি স্যার। তুমি কত, রোল কত? 43.7 এফ অফ সিবি। আচ্ছা রোল 50 আছো? 50 আচ্ছা তুমি মেসেজ দিলো মনে হয় মাইক কাজ করতেছে না আর কি। ঠিক আছে রোল 52 রোল 52 কি করছো তুমি বলো তো, আমরা এখন কি করছি, কি সলভ করছি? আমরা এখন কোন পয়েন্ট করছি, স্যার কোনটা করতে বলে গেলেন সেটা কি জানো তুমি? ক্লাসে অ্যাটেন্টিভ হতে হবে, ক্লাস কিন্তু ফলো করতে হবে, এভাবে গায়েব হয়ে গেলে হবে না। রোল 54 54 স্যার 64 আছে, 64 বলছেন? 54 54 54 সরি অনেকটা পাওয়া যাচ্ছে না, ব্যাপারটা কি? তোমরা যদি কারো মানে ইতে প্রবলেম হয় যে মাইকে প্রবলেম, কথা বলতে পারছো না, চ্যাট বক্সে লিখে দিও, কারণ না হলে তো অনেকের রেসপন্স পাওয়া যাচ্ছে না। এগুলো নোট করে রাখো। আমি জি স্যার নোট করছি স্যার। এগুলো নোট করে রাখো। স্যার রোল 55 স্যার মান পেয়েছেন 55। আচ্ছা বলো কি পেয়েছো? এফডিই পেয়েছি স্যার 103.20 ডিই স্যার ডিই আচ্ছা বিই পেয়েছো? বিই জি স্যার বিই পেয়েছি স্যার 156.05 156 তো একজনের স্যার তোমার 156 এত স্যার এফডি স্যার পাইছি আমি। হ্যাঁ কত তোমার রোল কত আর কত পেয়েছো সেটা বলো। 23 আর 17.25 এফডি। জি স্যার মান তো ছোট আসে অনেক, এফডি আর এফডি তোমাদের এত বেশি ডিফার করতেছে কেন? একজনের 100 এর উপরে আর একজনের ইসে নেই। আচ্ছা ঠিক আছে আমরা আসছি, দেখি ধীরে ধীরে আসি। 57 আছো? রোল 57 57 জি স্যার আছি স্যার হ্যাঁ কি অবস্থা তোমার, করেছো? স্যার আবার করতে দিই স্যার, আমি বি পয়েন্টটা লিখি নাই স্যার, আবার করতে। কি লিখো নাই? বি জি স্যার স্যার আবার করতে স্যার। তুমি কোন পয়েন্টের মানে এখন নিয়ে কাজ করছো, বি না ই? ই পয়েন্টে স্যার। কি পয়েন্ট? আচ্ছা করতে থাকো। 58 58 58 আছো? ইয়েস স্যার। কি অবস্থা তোমার, কোথায় আছো, কি সলভ করেছো বলো? স্যার বি পয়েন্টটা বার করতেছো? কিছু বের করতে পেরেছো কোনো আননোন? না স্যার ট্রাই করছি। আচ্ছা করো। 59 জি স্যার।
তোমার কি স্যার আমি স্যার ফোর্স এফ অফ বিই এক্স কত দিকে অ্যাঙ্গেল তৈরি করে এটা পাচ্ছি। একজনের মাইক যে কথা বলছো না তারা একটু কাইন্ডলি মাইক মিউট করো, খুব নয়েজ আসছে। আচ্ছা হ্যাঁ বলো, কি বের করেছো? 59। স্যার আমি এফ অফ বিই এই ফোর্সটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছি স্যার এটা আমি বুঝতে চাই। 30 ডিগ্রি অ্যাঙ্গেল কোনটা কার সাথে? স্যার এফ অফ বি থেকে ই তে যে ফোর্সটা আসছে স্যার ওই ফোর্সটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে সেটা স্যার বের করতে হবে। তো এটা বের করলে স্যার জি পাই। কেউ কি সামেশন এফ অফ এক্স এর ইকুয়েশন বের করতে বলতে চাই? আমিন, আমাদের ক্লাসের টাইম তো প্রায় শেষের দিকে, ওরা কি সলভ করতে পারছে? স্যার সলভ করতে পেরেছে স্যার। ইকুয়েশনটা মনে হয় স্যার আপনি একবার লাস্ট একটু দেখে দিলে ভালো হয়, বি বা ই এর যে কোনো একটা পয়েন্ট। স্যার সলভ করতে পারছি। হ্যাঁ হ্যাঁ শিওর আমি। স্যার এফ অফ বি আচ্ছা আমি তাহলে ই জয়েন্টে আঁকি, একটু তোমরা দেখো। বি না স্যার বিটা আঁকেন স্যার, বিটা করছি সব। বি আচ্ছা ঠিক আছে ওকে ফাইন বি ওকে নো বিতে দেখো। হ্যাঁ বিতে আমাদের 5 কিলো নিউটন আছে নিচের দিকে, এই যে এটা 5। এ বিতে টেনশন, তাহলে এবার বি আঁকতেছি, বি থেকে এর দিকে বের হয়ে যাবে একটা। এটা মান কত ছিল? এফ এ বির মান কত ছিল? 7.5। আবার বি সি তেও টেনশন পাওয়া গেছে, তাহলে বি থেকে সি এর দিকে যাবে বের হয়ে 26.22। হ্যাঁ এফ বি সি 26.22। আর এখন আমাদের আছে দুইটা মেম্বার, একটা হচ্ছে বিডি আর একটা হচ্ছে বিই। এই দুইটার মান আমরা জানি না, তাহলে এই দুইটা এখন আমাদের বসাতে হবে। কি কি ধরছো তোমরা বলো, আমি তাহলে ওটাই ধরি। বিডি তে কি ধরেছো? টেনশন ধরছে স্যার। বিডি তে টেনশন আছে, তাহলে বি থেকে ডি এর দিকে বের হয়ে গেল এর বিডি টেনশন। আর বি তে এটাও টেনশন স্যার, ধরছি টেনশন আর কি স্যার। কম্প্রেশন ধরে করছি আমি, আগেরটা ধরে করছিলাম তো। আচ্ছা একটা কম্প্রেশন ধরি, মানে সবই টেনশন নয় কি? আচ্ছা ঠিক আছে একটা ধরি, তোমরা তারপরে যে যার মতো বের। তাহলে বি তে কম্প্রেশন ধরলে তাহলে এটা বি থেকে ই থেকে বি এর দিকে যাবে, ঠিক আছে? তাহলে এফ বিই ওকে। তাহলে এখানে আমাদের কিন্তু এটা আগের মতো, এই লাইনেরও স্লোপ কিন্তু আসলে বেসিক্যালি তুমি যদি এটা এরকম ভাবে ভাগ করো তাহলে দেখবা যে ওই 4.3 তেই আছে স্লোপ। সরি 4.3, এটারও স্লোপ একই ভাবে আছে 4.3। তাহলে এটাই হচ্ছে আমার জয়েন্ট বি এর ফ্রি বডি ডায়াগ্রাম, ঠিক আছে? তাহলে এইখান থেকে যদি আমরা সামেশন অফ এফ এক্স করি তাহলে এফ বিডি আর বি এর মধ্যে একটা রিলেশন পাবো, আবার এফ ওয়াই করলেও দুইটাই থাকবে যেহেতু ইনক্লাইন ফোর্স আছে এখানে। তাহলে এখানে আসলে দুইটাই ইকুয়েশনই লিখতে হবে। তাহলে আমরা যদি সামেশন অফ এফ এক্স লিখি তাহলে আমার এফ বিই মাইনাস ইন্টু 3/5 মাইনাস এফ এ বি again 3/5, তারপর হচ্ছে প্লাস 26.22 আর হচ্ছে মাইনাস 7.5 ইকুয়াল টু 0, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে একটা ইকুয়েশন।
ইকুয়েশনের সলিউশন পরে আসতেছি, ইকুয়েশনটা আগে দেখে নি। আর এখান থেকে আমি সলভ করতে পারবো না, কারণ যেহেতু দুইটা আননোন, একটা ইকুয়েশন নাম্বার দিয়ে রাখতে হবে। AB ইন্টু 3.3 ইন্টু 5 কেন ভাই? 3/5 কেন? এফ বিই হবে না স্যার এটা? স্যার এটা বিডি হবে মেবি, এফ অফ বিডি হবে মেবি। হ্যাঁ বিডি, ঠিক আছে। একটা বি আর একটা বিডি। হ্যাঁ রাইট, ঠিক আছে। ওটা আগের অংশ স্যার। হ্যাঁ ডি, হ্যাঁ বিডি, সরি এটা বিডি অথবা ডি হবে, ঠিক আছে। তাহলে এটা একটা ইকুয়েশন। আরেকটা হচ্ছে সামেশন অফ এফ ওয়াই যদি লিখি, তাহলে এফ বিই উপরের দিকে, তাহলে এফ বিই ইন্টু 4/5, তারপরে আমার এটা নিচের দিকে মাইনাস এফবিডি, হ্যাঁ এফবিডি 4/5 -5 ইকুয়াল টু 0। এই কোয়েশ্চেন যদি লেখা থাকে তোমাদের, তাহলে তো মোটামুটি আর আমার মনে হয় ভুল হওয়ার কোনো ইয়ে নাই। ইকুয়েশন পর্যন্ত রাইট থাকলে বাকি ডুকতো সলিউশন করা আর কি। জি স্যার, ইকুয়েশন ঠিকই আছে। জি স্যার, ঠিক আছে স্যার। ওকে, ভেরি গুড। তাহলে আমরা মানটা একটু দেখে ফেলি এবার। এখানে তো সলিউশনটা আছে, দেখো আমরা, দেখো খেয়াল করো। তাহলে এটা তো আমরা শুরুতেই বের করেছি, cx হচ্ছে 0, 35 নিচের দিকে, এগুলো আমরা শুরুতেই বের করেছি। এখন আমরা মানগুলো একটু চেক করি। FAB এর মান 7.5 কিলোনিউটন টেনশন, ঠিক আছে, আমরা ঠিক পেয়েছি। জি স্যার। FAD 12.5 কম্প্রেশন, ঠিক আছে, ঠিক আছে। ওকে ফাইন। তারপরে FBD এর মান পেয়েছি 12.5 টেনশন, ঠিক আছে। জি স্যার, 12.5, ঠিক আছে। FDE পেয়েছি 15 কিলোনিউটন কম্প্রেশন, ঠিক আছে। জি স্যার, ঠিক আছে। জি স্যার, জি স্যার, ঠিক আছে স্যার। ভেরি গুড, নাইস। FBE এর মান পেয়েছি 18.75 কম্প্রেশন। জি স্যার, ঠিক আছে। জি স্যার, মিলছে স্যার। FBC এর মান 26.25 কিলোনিউটন টেনশন। ইয়েস স্যার। তাহলে খেয়াল করো, এটা অঙ্ক কিন্তু একটু লম্বা অঙ্ক, বাট এমনি কিন্তু কঠিন কিছু না। হ্যাঁ, অঙ্কটা তো 1 ঘন্টা বেশি লাগবে স্যার, একটা ম্যাথ সলভ করতে। সময় বেশি লাগবে স্যার একটু। না 1 ঘন্টা লাগবে এটা তোমারে কে বলছে? এই ট্রাস্টটা সলভ করতে, এই ট্রাস্টটা সলভ করতে হার্ডলি 15 মিনিটস লাগে, নট মোর দেন 15 মিনিটস। এটা যখন তোমরা আজকে আজকে প্রথম একটা অঙ্ক করেছো, এগুলো প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে দেখবা যে ইয়ে হবে না। আমি এটাতেও দিয়ে দিব, এখানে থাকবে। আর এছাড়া একটু 1 মিনিট হোল্ড করো, আমি একটু বইটা নিয়ে আসি। স্যার ক্লাসের রেকর্ডটা দিয়ে দিন স্যার। ক্লাসের রেকর্ড কে জানি করতেছে আমাদের মধ্যে। ক্লাসের রেকর্ড যে অন করে দেখেছো তাকে দিতে হবে ওটা। জাহিদ নাকি কে জানি করতেছে দেখলাম। সব ইমেল করে দিয়ে দেবো এখন। ক্লাসরুমে আপলোড করে দিতে পারো ড্রাইভ লিংকটা, তাহলে তো ঠিক আছে। আচ্ছা, তোমাদের আমি এটা যদিও ইয়েতে দিয়েছি, গুগল ক্লাসরুমে দিয়েছি, তারপরেও আজকের জন্য যেটা তোমরা এখন ক্লাস শেষ হয়ে গেলে, যখনই ক্লাস শেষ হবে বাসায় প্র্যাকটিস করবে। তোমার প্র্যাকটিসের জন্য পেজ নাম্বার 38, হ্যাঁ তোমার বইয়ের পেজ নাম্বার 38 এর এক্সারসাইজ 114, তারপরে 116, 120, 121। স্যার একটু রিপিট করেন স্যার। 114, হ্যাঁ পেজ নাম্বার 38, 114, 114, 116, 120, 121। এই কয়টা ট্রাস্ট তুমি নিজে নিজে সলভ করবে। এগুলো কিন্তু আমার ওই ইয়েতেও দেওয়া আছে, ওই যেটা গুগল ক্লাসরুমে দিয়েছে ওইখানেও বলা আছে। যেহেতু আজকে আমরা জয়েন্ট মেথড শিখলাম, জয়েন্ট মেথডে এগুলো একটু সলভ করবে। আর এছাড়াও আমি এখানে স্লাইডে ভিন্ন কিছু অঙ্ক দিয়েছি, সেই অঙ্কগুলো তোমরা নিজেরা চেষ্টা করবে। আমি এই স্লাইডটা আজকে দিয়ে দিব। আর সেকশন ম্যাথ, জয়েন্ট মেথডের অনেকগুলা এক্সাম্পল কিন্তু আমি এখানে দিয়েছি। হ্যাঁ, তো আচ্ছা, আমাদের আরেকটা মান মনে হয় বের করা বাকি ছিল, এটা কি আমরা মিলিয়েছি? দেখো তো, FEC বা CE,
43.75 কম্প্রেশন, এটা কি ঠিক আছে? তোমরা পেয়েছো? এটা বাই করতে পারি নাই, বাট হবে। জি স্যার ঠিক আছে আগে 3.3 করছি স্যার। স্যার ঠিক আছে স্যার। হ্যাঁ, সি পয়েন্ট দিয়ে যারা করেছো প্রথমেই তো এটা বের হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, ওকে। তাহলে আমরা কিন্তু এরপরে এই যে দেখো সেকশন মেথড, আমরা সেকশন মেথড শিখবো আর কি এরপরের ক্লাস। আমি স্লাইডটা দিয়ে দিব তোমাদের, হ্যাঁ, আরো বেশ কিছু ওয়ার্কআউট আছে। আর এখানে জয়েন্ট মেথডে যে 4টা বা 5টা ক্লাস করতে বলছি, 4টা 5টা ক্লাস করবে বাসায়। করলে আমি শিওর যে যদি নিজে করতে পারো অনেক কনফিউশন দূর হয়ে যাবে। আজকে প্রথম করেছি তো একটু হেজি লাগতেছে, অনেকগুলো কনফিউশন, অনেকগুলো কোশ্চেন ভিতরে আছে, কিন্তু এই অঙ্কগুলো সলভ করে ফেলো, তখন দেখবা যে আর কনফিউশনটা থাকবে না। আমরা নেক্সট সেকশন মেথডে যাব। জয়েন্ট মেথডে কোনো সমস্যা থাকলে সেগুলো আলাপ করব। আমরা সেকশন মেথডটা শিখব। সেকশন মেথডটা হচ্ছে আরো স্মার্ট সিস্টেম, কুইক সিস্টেম, যেটা জয়েন্ট মেথডে দেখতে পাচ্ছ যে একটা জয়েন্ট সলভ না করে আরেকটা জয়েন্টে যাওয়া যাচ্ছে না। সেকশন মেথডে আমরা সরাসরি জাম্প করতে পারবো। কিন্তু সেই আমরা সেকশন মেথডে করব না, এখন যে অঙ্কগুলো দিয়েছি সেগুলো জয়েন্ট মেথডে করবে। সেকশন মেথড তো আমরা এখনো করি নাই, শিখি নাই। আমরা নেক্সট ক্লাস আমরা আজকে যে মেথডটা করব সেকশন মেথডে করা পসিবল। হ্যাঁ, অবশ্যই পসিবল, যে করে করা যাবে, সেকশনেও করা যাবে, জয়েন্টেও করা যাবে। আমরা যখন দুইটাই শিখে ফেলবো তখন আমরা আমাদের ইচ্ছা মতো করতে পারবো, কোনো সমস্যা নেই। জয়েন্ট মেথডটা হচ্ছে ইজি, কিন্তু এটা ল্যাবোরিয়াস। মানে ল্যাবোরিয়াস বলতে কি, একটা জয়েন্টের পরে আরেকটা, আরেকটার পরে আরেকটা, এইভাবে করতে হচ্ছে। সেকশন হচ্ছে আমরা কেটে সবই তো ভুল হয়ে যাবে। হ্যাঁ, বুঝি না। 12টায় ক্লাস আসছে, একটু শেষ করলে ভালো। হ্যাঁ, আমরা এই জন্য শেষ করি। এখন আমরা যেগুলো বলেছি সেগুলো তোমরা সবই জয়েন্ট মেথডে করবে। এগুলো এখনই সেকশন দিয়ে ট্রাই করার দরকার নেই। সেকশন আমরা আগে আলাপ করি, তারপরে যার যেটা ভালো লাগে সেটা করা যাবে। আমার যদি সেকশন বুঝতে সুবিধা আমি সেকশন দিয়ে করব, যদি জয়েন্ট বুঝতে সুবিধা জয়েন্ট দিয়ে করব, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, থ্যাংক ইউ। আমার মনে শেষ হচ্ছে। হ্যাঁ, পাঠাই দিব স্লাইড পাঠাই দিব, আমি এখনই পাঠাই দিব স্লাইড। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম স্যার।